যখন রান্না ভালো লাগে তখন যে রান্না করেছে তাকে ডেকে থ্যাংক ইউ বলো। আমরা এটা বলি না অনেক সময়। এটা হবে কি তোমারই লাভ, পরের দিন রান্না আরো ভালো হবে। এই ছোট্ট কাজটা আমরা করি না, খেয়ে ফেলি থ্যাংক ইউ বলি না, ভালো হলেও কিছু বলি না। আমি বলি বাসায় আমার ওয়াইফকে বা আমার মাকে, ওরা বলে আরে বাবা খুব ভালো, আমি আমার ধান্দা অন্য জায়গায়, এই রান্না পরের দিন আরো ভালো হবে। যখন যা কিছু খেতে ইচ্ছা করবে খেয়ে ফেলবা। এটা আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করি, কারণ আমি যেহেতু খুব কাছ থেকে ফিরে এসেছি মৃত্যু, এবং আমি ধরেই নিয়েছিলাম আমার লাইফে বেঁচে থাকার কোনো দরকার নাই। সে কারণে আমার এক্সপেকটেশন খুব কম লাইফ থেকে, অনেক কম, এবং আমি মৃত্যুর জন্য অলওয়েজ প্রিপেয়ার থাকি। ওই জন্য যা খেতে ইচ্ছা করে আমি যদি তখন সেটা না খাই, তখন আমার কাছে মনে হয় যদি এটা খাওয়ার মতো সুযোগ আমার আর কখনো না আসে। ওই জন্য যখন যা খেতে ইচ্ছা করে খেয়ে ফেলবা, হয়তোবা সেটা খাওয়ার মতো সুযোগ তোমার আর কখনোই আসবে না। তো বলতে পারো যে ভাইয়া এটা আসলে খাওয়া যাবে না, কেন ভাই? এটা খেলে একটু ভুঁড়ি বাড়বে। আরে ভাই ভুঁড়ি তো থাকেই সবার, আমারও তো ভুঁড়ি আছে। আমি কথা বলার সময় এভাবে করে করে কথা বলতে, তোমরা খেয়াল করো না, ভুঁড়ি সব থাকে একটু। তখন তুমি বলবা ভাইয়া ভুঁড়ি থাকলে তো ওটা না কাহিনী, তো বলে ও পছন্দ করে না আসলে বিষয়টা, ও কেউ যদি ছেড়ে চলে যায় তখন কি হবে? ভাই দেখো, যে মানুষটা তোমার ভুঁড়ি সহ্য করতে পারে না, সেই মানুষটা তোমাকে সহ্য করবে, এটা তুমি কিভাবে বুঝলা, কিভাবে ভাবলা? আমি খুব চিন্তে বলি, যে মানুষটা আমার ভুঁড়ি ভালোবাসে না, সেই মানুষটার আমাকে ভালোবাসবার কোনো অধিকার নেই, যে হোক না কেন। এখন আমি লজিক্যাল কথা বলছি। দেখো, ধরো আমি যাকে পছন্দ করি সে যেহেতু আমার ভুঁড়ি পছন্দ করে না, আমি জিমনেশিয়ামে গিয়ে ব্যায়াম করে ভুঁড়িটা কমাই ফেলছি, সুন্দর ফিগার বানাই ফেলছি। সে আমাকে তখন ভালোবাসলো, পছন্দ করলো, তাকে পটানোর জন্য। পরে যখন তাকে বিবাহ করব, তখন তো আমি আর জিমে যাব না, খাওয়া দাওয়া কন্ট্রোল করবো না, ভুঁড়ি বানাবো। তখন যদি সে আমাকে ছেড়ে চলে যায়, আমি তখন বউ বই পাবো? বউ কি গাছে ধরে? ওজন্যই বললাম লিসেন, রিল্যাক্স অ্যান্ড থিঙ্ক। একটু নড়ে চলে বসো, সিরিয়াস নড়ে চলে বসো। অনেকক্ষণ আমরা একভাবেই বসে আছি। আমি তোমাদেরকে আমার নিজের পছন্দের, খুব পছন্দের একটা ইনস্ট্রুমেন্টাল শোনাবো। এটা শুনবে, শোনার পর তোমরা একটু ভাববে লাইফে তোমরা আসলে কি চাও। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বেশিরভাগ লোক বুঝতেই পারি না আমরা আসলে কি চাই। যদি একবার সেটা ডিসাইড করতে পারো এবং সেটার জন্য কাজ করতে পারো, সেখানে পৌঁছানোটা খুব কষ্ট না। আমরা জানি না আমরা কি চাই। একটু শোনো, চোখ বন্ধ করে ভাববার চেষ্টা করো আসলে তুমি কি চাও, এবং আমরা 3-4 জনের কাছ থেকে শেয়ার করবো, শুনবো আসলে কি চাই। মাইক্রোফোন যাবে তোমাদের কাছে, তোমরা শেয়ার করবো, শুনি আমরা। এবং আরেকটা কথা বলি, আমি যখন প্রজেক্টের সুপারভাইজার স্যার যখন খুব করে মানে র্যাক দিতেন আর কি, যখন উনি খুব বকাঝকা করতেন, মন খারাপ থাকতো, সারাদিন ওয়েট করতাম, জ্বর নিয়ে ওয়েট করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, স্যার দেখা করে নাই, অনেকদিন হয়েছে এরকম, অনেকদিন। আমি অনেক সময় এই মিউজিকটা শুনতাম, এটা খুব রিল্যাক্স করে। কেউ কিছু ভেবেছ এর মধ্যে শোনার সময়? হ্যাঁ, শেয়ার করো, সিরিয়াসলি শেয়ার করো। আমি জাস্ট বলার জন্য বলছি না, আমি সিরিয়াসলি শেয়ার করো। যদি কোনো মাইক্রোফোন থাকে একটু দেখো। আচ্ছা, না কেউ চাও না। আমাদের একটা কিন্তু বিশাল সমস্যা, আমরা কথা বলতে চাই না, কথা বলতে পারি না, বলবো না, চাই না। সিরিয়াসলি আমরা খুবই গুটিয়ে রাখি। হ্যাঁ, প্লিজ নামটা বলো, কি করছো, কোথায় করছো বলো, আর তুমি কোন জিনিসটা লাইফে পেলে খুব ভালো লাগবে, তোমার হ্যাপি হবা। আমি জানি কাজটা করা সহজ না, দেখি আমরা কতটুকু পারলাম। সাজ্জাদুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচ 1 ওকে, আচ্ছা, কোথায় তোমার জুনিয়র পোস্ট ব্যাচ না? আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা থেকে সবচেয়ে আসলে যেটা মনে হয় জীবনের সব থেকে আসলে ক্লান্তিময় প্যারাময় জীবনটা যদি না থাকতো, এবং এমন হয়তো যে জীবনে আসলে আমি একদম পুরাটাই স্বাধীন, আসলে আমাকে বলার মতো কেউ থাকতো না এবং আমাকে কষ্ট দেওয়ার কেউ থাকতো না।
সম্পূর্ণরূপে আমি যদি আমার নিজের জীবনটাকে নিজে যদি চালনা করতে পারতাম, তাহলে আসলে জীবনটা অনেক সুন্দর হতো। এবং এমনও যদি হতো যে আমি এমন একটা পরিবেশ আছে যেখানে আসলে কেউ বলবে না যে এই কাজটা করো, বা সবকিছু নিজের ইচ্ছা মতো চলবে। মানে থ্যাংক ইউ, খুবই সুন্দর ভাবনা। আমাদের লাইফটা তুমি যেভাবে বলছো, লাইফটা এরকমই। শুধু তাই না, এই লাইফটার বিরুদ্ধে আমাদের সারাক্ষণ অভিযোগ থাকতেই থাকে, চলতেই থাকে, এবং লাইফটা এরকমই। আমরা সবাই চাই লাইফটা হবে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের মতো, ইউটোপিয়ার মতো। ওরকম তো হয় না, কিছুই করার নেই, এমন প্যারা হয়। আর কেউ বলতে চাচ্ছ? আসলে ভালো লাগতো। তোমার কি মনে হয়েছে সেটা বলো। হ্যাঁ, যেটা মনে হয়েছে আসলে এতক্ষণ শোনার পরে নিজের যে ডিসিশনটা ছিল, আগে জীবন সম্পর্কে একদম চিন্তা ভাবনা ছিল যে কোনোভাবে কাটাই দেব, কিংবা সার্ভেন্টের মতো একটা চিন্তা ভাবনা ছিল, দাসত্বের মতো একটা চিন্তা ভাবনা ছিল। তো আজকে মনে হচ্ছে না, আসলে জীবনে শান্তি যে জিনিসটা, এটাই আসলে মেয়ে। নিজের মতো করে বাঁচা, নিজেকে নিয়ে বাঁচা, নিজের পরিবেশকে নিজের মতো করে সুন্দর করে নিয়ে বাঁচা, এই জিনিসটাই আসল জিনিস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কেউ? ওকে, মানে অতটুকু মাইক্রোফোন যাবে না, খালি গলায় বলতে হবে, আমি শুনে নিব। হ্যাঁ, বলো। আসলে যে জিনিসটা মনে হলো যে প্রত্যেকটা মানুষই ন্যাচারালি একটা স্বাভাবিক সেন্সে জন্মায়, এবং সে তখন কোনো অ্যারিস্টোক্রেসি অথবা কোনো অস্বাভাবিকতা নিয়ে জন্মায় না। তো কোনো অস্বাভাবিকতা, এখানে অস্বাভাবিকতা বলতে আমি বলতে যাচ্ছি, যেমন আজকে আমাদের কাছে আপনি একটু হলেও অস্বাভাবিক, এখানে আমরা সবাই স্বাভাবিক। অফকোর্স এরকম যদি আপনি আপনার হলে এটা আপনার কাছে মনে হবে না, কারণ বিল গেটস বুঝে না যে সে বিল গেটস। আপনি বলেন না যে আপনি সুশান্ত বাবুয়া, তোমার কি ভাবনা সেটা বলো। আমার যেটা অ্যাকচুয়ালি আজকে ইভেন্টটা অনেক ভালো লাগছে, আর ভিডিওটা দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে যে মানুষ ন্যাচারালি যখন জন্মায় তখন সে আসলে সেরকম কোনো অ্যাবনর্মালিটি কিংবা ডিগনিফাইড কিছু নিয়ে আসলে জন্মায় না। তো সবকিছু তাকে অর্জন করে নিতে হয়, এবং ভিডিওটা দেখা গেল সবকিছু ন্যাচারালি যখন গ্রিন থাকে, এটা আস্তে আস্তে এভারগ্রিন কিংবা ব্যাপারটাকে সামারাইজ করে দিচ্ছে। To gain something that is not yours, you have to be crazy. Of course, yes. তোমাকে সবাই পাগল করবে, এবং মনে রাখবা পৃথিবীতে পাগলরা ছাড়া কেউ বড় হতে পারে না। You have to be crazy. You have to be crazy. পেছন থেকে বলো, পেছন থেকে। হ্যাঁ, বলো, শুনছি। সুজিত ঘোষ, ট্রিপলি ওয়ান। হ্যাঁ, ট্রিপলি ওয়ান। ওকে। হ্যাঁ, আচ্ছা, আমার একটি কন্ডিশন ছিল আর কি। হ্যাঁ, বলো। আড্ডার একটা পরে আপনি বলেছিলেন যে অনার্স করার প্রতি আপনার একটা বিতৃষ্ণা চলে আসছিল। তারপরে দেখলেন যে এটা মানে অনার্স না করলেই নয়, পরে করলেন। করার পরে আপনি একটাই জবের পরীক্ষা দিলেন, সেটা হচ্ছে বিসিএস, সেখানে আপনি টপ করলেন। টপ করার পরেও আবার মাস্টার্স ব্যাপারটা একটু অনার্সই করার ইচ্ছা ছিল না, সেখানে বুঝতে পারছি, আমি এটা এক্সপ্লেইন করতেছি। থ্যাংক ইউ। ওটা একটা জেদ থেকে কেন মাস্টার্স করলাম, অনার্স করার পিছনে যা বিতৃষ্ণা ছিল সে মাস্টার্স কেন করবে। তোমার জ্ঞাতার্থে জানাচ্ছে মাস্টার্স দুইটা করতাম, দুইটা ঢাকা ইউনিভার্সিটিতে, একটা হচ্ছে আইবিএ থেকে এমবিএ করতাম, একই সাথে এমবিএস করতাম, মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। পরে এমবিএসটা আমি ছেড়ে দিই, এটা একটা কাহিনী আছে, কাহিনীতে আমি যাচ্ছি না। আমি কেন এমবিএ করলাম সেটা বলি। যখন আমি বিসিএস পরীক্ষা দিব এই সিদ্ধান্ত নিলাম, তখন আমার এক বন্ধু, নাম বলবো না, আমাদের ব্যাচে, সে সবাইকে বলে বেড়াচ্ছিল সুশান্ত বিসিএস পরীক্ষা দিবে না, কে বিসিএস পরীক্ষা দিবে। ও তো আসলে যে রেজাল্ট করছে 2.74, ওইটা দিয়ে তো আসলে কিছু করতে পারবে না, অনেক চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না। কথা কিন্তু সত্য, অনেক চাকরির পরীক্ষায় 3 লাগে, তো অ্যাপ্লাই করতে পারবে না। তো ও তো বিসিএস দিবে, বিসিএস হচ্ছে অর্ডিনারি লোকজনের চাকরি, আর কর্পোরেটে যাওয়া সুশান্তের পক্ষে তো সম্ভব না, সে কারণে সে বিসিএস দিচ্ছে। কি করা, ও তার উপায় নাই। তো এটা যখন আমার ঘুরে ফিরে কানে আসছে, আরো কয়েকজন বলতেছিল, ওর কথাটাকে সমর্থন আরো কয়েকজন বলছিল, তখন আমি একটা জেদ চেপে গেছে। ঠিক আছে, আমার দোস্ত এটা বললো, বাংলাদেশে কর্পোরেট লাইনে যাওয়ার জন্য সবচাইতে যেটা প্রেস্টিজিয়াস গেটওয়ে সেটা হচ্ছে আইবিএ, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ সবচেয়ে প্রেস্টিজিয়াস গেটওয়ে, এটাই টপ, এমবিএ গুলোর মধ্যে এটাই টপ, এবং কর্পোরেটে বেশিরভাগ ওখান থেকে অনেক ভালো ভালো পজিশনে যায়।
তখন আমি নিজের উপর চেপ চাপছে, ঠিক আছে ও যেহেতু আমাকে এই কথাটা বলছে, আমি আইবিএ থেকে এমবিএ করে দেখাবো ওরে, এবং আমার সেই ডিগ্রিটাকে আমি কোনো কাজে লাগাবো না, আমি দেখাই দিব আমি চাইলে কর্পোরেটে কাজ করতে পারতাম, আমি ইচ্ছা করে করি না, ওই জেল থেকে করতাম। আমরা একটু স্যার থেকে শুনবো, একটু স্যার যদি কিছু বলেন। আমি ইটিডি আছি। হ্যাঁ। আমি 07 ব্যাচ আমার জুনিয়র এবং মনোরঞ্জন ফ্রেন্ড। ও আমার ছোট ভাই। আচ্ছা তো আমি আমার ছোট ভাই সেই হিসেবে বলছি। আচ্ছা বলো ভাই। আমি বলতে জীবন তো উপভোগ করতে হবে। প্যারার মধ্যে ওরা যেটা বললো কষ্টের মধ্য দিয়ে জীবনটা না চালিয়ে উপভোগের মধ্য দিয়ে জীবনটা চালাতে হবে এবং নিজেকে একজন চারপাশের মানুষকে এনজয় করতে হবে এবং নিজের কিছু ইফেক্ট অন্যের মধ্যে প্রয়োগ করতে হবে, ভালো ইফেক্ট গুলো। এটা আমার শিক্ষা। থ্যাংক ইউ। মানে স্যার যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের লাইফে কষ্ট থাকবে, না পাওয়ার গ্লানিগুলো থাকবে, সেটাকে ভুলে গিয়ে যতটুকু সম্ভব হয় লাইফটাকে আনন্দে কাটাতে হবে, এটাই বলবো। যাই হোক, আমরা আবার প্রেজেন্টেশনে ফিরে আসি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন কই আমি তো ও ভাই তোমার ছিল, ভাই তুমি কি ভাবছো বলো। আপনার এতক্ষণ ধরে যতটা কথা শুনলাম, যেটাই হোক না কেন আপনি অনেকটা এক্সট্রাগুলোর পথ থেকে গেছেন, আপনাকে আমার ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আমি আমারটাকে ব্যাখ্যা করতেছি। কোনো একটা সময় যখন ইন্টার পাস করার পরও আমরা এরকম একটা সিচুয়েশনে থাকি, আদৌ আমরা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবো কিনা, বা আমরা আদৌ কিছু হবো কি হবো না কিনা, একটা লিকুইড অবস্থা দিয়ে আমাদের পার করতে হয়। তখন খুব নিকট একটা আত্মীয় আমাকে একটা কথা বলছিল, তুমি ঢাকায় কেন যাবা, কোচিং কেন করবা, ঢাকা ভার্সিটি তোমার জন্য না, তুমি ইনস্টিটিউট জন্য পড়ো অথবা ন্যাশনালের জন্য পড়ো। কথাটা খুব পরিমাণে জিদের জায়গায় লাগছে, জিদের জায়গায় লাগলেও জিদ ছিল কিন্তু সাথে চোখের পানিটাও ছিল। তো আমার কোশ্চেনটা হলো এখানে, এই একটা সিচুয়েশনে এসে খুব নিকট আত্মীয়তা যখন এই কথাগুলো বলে, এগুলো জিদে কনভার্ট হয় কিন্তু সাথে চোখের পানিটাও আসে। আমরা চোখের পানিটা চাই না, জিদটা চাই। হাউ ক্যান উই ডু দিস? তোমাকে প্রথমে যা করতে হবে, চোখের পানিও দরকার। কেন দরকার বলে, আমরা সবচাইতে বেশি আসলে কাকে ভালোবাসি? বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিতে পারো, কিন্তু আমার কেন জানি মনে হয় আমরা সবচাইতে বেশি ভালোবাসি নিজেকে। তো খ্রিস্টান ধর্মে একটা কনসেপ্ট আছে, ওটার নাম হচ্ছে লাইফ অফ পেনেন্স। তোমরা গুগলে সার্চ করতে পারো, লাইফ অফ পেনেন্স, PENANCE। পেনেন্স মানে কি বলতো, জানো তো? অ্যাগনি, এক্সট্রিম মেন্টাল অ্যাগনি, পেইন, দিস ইজ কল্ড পেনেন্স। তো যখন আমরা নিজেকে টর্চার করি, তখন সেইটা মেনে নিতে সবচেয়ে বেশি কষ্ট হয়। তুমি যত বেশি মেন্টালি টর্চার করবা, তুমি যত বেশি নিজেকে মেন্টালি হিউমিলিয়েট করবা, ইনসাল্ট করবা, নিজেকে কেউ ছোট ভাবতে পছন্দ করে না, সবাই মনে করে আমি ভালো। তুমি যদি নিজেকে টর্চার করো, পেইন দাও, জেটটাকে নিজের উপরে খাটাও, সাথে চোখে পানি আসে, তখন তুমি দেখবা ওই ব্যাপারটা তোমাকে পোড়াতে দখল করতে একেবারে খাঁটি মানুষ করে তোলে। তখন যে শক্তিটা, মানুষ কিন্তু পরিশ্রম করতে পারে না ফিজিক্যাল অক্ষমতার জন্য না, মানুষ পরিশ্রম করতে পারে না মেন্টাল অক্ষমতার জন্য। যদি তোমার মাইন্ড সেটআপটা থাকে এবং সেটা ওটার জন্য তৈরি হয়, তুমি দেখবা তুমি ওই সময় যে পরিশ্রমটা করতে পারো, এটা অবিশ্বাস্য। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি, সত্য ঘটনা। ওই ছেলেটার পায়ে সে বলই আনতে পারে না, আর বল হলে সে অন্যদিকে দিয়ে দেয়, মানে সে খেলাই পারে না। থার্ড ডেতে গিয়ে তখন তার বস, মানে টিমের যে ম্যানেজার বা কোচ, বললো কি যে বাবা তুমি আর নেমে লাভ নাই, তুমি তো খেলাই পারো না, তোমাকে নিয়ে খেলা যে কথা, 10 জন প্লেয়ার নিয়ে খেলা সেম কথা, তুমি আজকে নামার দরকারই নেই। বলে কি স্যার আজকে আমাকে একটু সুযোগ দেন। বলে তোমাকে সুযোগ দিয়ে হবে না, তুমি খেলা পারো না। বলে স্যার আজকে তো আমরা এমনিতেই হেরে গেছি, 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে অলরেডি হেরে গেছি, আজকে একটু আমাকে সুযোগ দেন, আজকে যদি আমি কখনো খেলা না পারি তাহলে আপনি স্যার আমাকে আর কখনো টিমে ডাইকেন না, আমি স্যার শেষবারের মতো খেলতে চাই লাইফে। বলে ও মাঝে মাঝে বলতেছে, আচ্ছা খেলো। তাকে সুযোগ দেওয়া হলো, এটা কিন্তু সত্য ঘটনা। তখন দেখা গেল কি সেই দিন তাদের টিমটা 3-1 বলে জয়লাভ করছে, তাদের টিমটা 3-1 বলে জয়লাভ করছে লাস্ট খেলায়। এবং সে 3টা গোলের মধ্যে 2টা গোল ওই ছেলেটার দেওয়া, যে ছেলেকে সুযোগ দেওয়া হলো তার দেওয়া 2টা গোল। এটা থেকে কোচ তো পুরো অবাক, তাকে ডাকলো খেলার পর, বাবা তুমি কি খেলা দেখাইছো, তোমার এই খেলা কই ছিল আপনাদের? ছেলেটা কিছুই বলে না, মাথা নিচু করে কাঁদতেছে। বলে তুমি কথা বলো, তুমি কি ইচ্ছা করে খেলো নাই গত 2 দিন? আজকে তোমার খেলা দেখে আমার মনে হয়েছে তুমি ছিল না, এটা অন্য কেউ খেলছে, তোমার উপর কিছু একটা ভর করছে, এটা কিভাবে সম্ভব হলো? বলে স্যার আমি বাসায় যাবো, আমার দেরি হচ্ছে। তো তুমি তো এরকম না বলে যেতে পারো না, বেয়াদর মতো করতেছো কেন, উত্তর দাও। বলে স্যার আমি উত্তর দিব না।
তুমি বলে স্যার আমি আর কখনো খেলতে আসবো না স্যার, আমার আজকে লাস্ট খেলা ছিল। বলে না তুমি অবশ্যই আসবা, তুমি আমাদের টিমের জন্য একটা অ্যাসেট, অবশ্যই আসবা। না স্যার। বলে ভাই বলো তুমি কিভাবে খেলছো, এভাবে করে বলো বাবা কিভাবে খেলছো। তখন সে বলতে রাজি হলো, বলে কি স্যার গত 2 দিন আমার সাথে একজন বয়স্ক ভদ্রলোক আসছিল, আপনি কি খেয়াল করছেন? বলে হ্যাঁ দেখছি তো, উনি তো আজকে আসে নাই, উনি কোথায় অসুস্থ? তখন ছেলেটা আনসার না দিয়ে বললো, স্যার সে বয়স্ক ভদ্রলোক আমার বাবা। আমার বাবা স্যার চোখে দেখেন না, আমার মা মারা গেছেন আমার ছোটবেলায়, বাবাই আমাকে মানুষ করেছেন, আজকের এই অবস্থানে বাবাই আমাকে এনেছেন। উনি অন্ধ, চোখে দেখেন না। উনি আমার সঙ্গে প্রতিদিন আসতেন, গ্যালারিতে বসে থাকতেন এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেন আমার ছেলে কেমন খেলছে, এবং যখন কোনো গোল হতো তখন উনি মনে করতেন গোলটা আমি দিছি, এবং উনি সবার সাথে বাচ্চাদের মতো কাঁদতে থাকতেন এবং ক্ল্যাপ দিতেন। যখন আমরা বাসায় ফিরতাম স্যার, তখন আমার বাবা আমাকে জিজ্ঞেস করতো আজকে তুই কেমন খেললি। বাবাকে আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতাম আমি এতটা গোল দিছি, এই করছি সেই করছি, এতটা গোল সেভ করছি। এই কথাগুলো শুনে বাবা বাচ্চাদের মতো করে ক্ল্যাপ দিত আর কাঁদতো। আমার স্যার খুব ভালো লাগতো, আমার তো স্যার মা নাই, বাবার সুখে আমার সুখ। ওই জন্য স্যার মিথ্যা কথা বলতাম বাবাকে, যতই আত্মগ্লানি কাজ করুক না কেন মিথ্যা কথাটা আমাকে বলতেই হতো স্যার। গতকাল রাত্রে আমার বাবা মারা গেছে স্যার, শুধুমাত্র আজকে আমার বাবা উপরে বসে আমার খেলা দেখছে, লাইফের প্রথম আমার বাবা আমার খেলা দেখছে। আমি স্যার আমার বাবাকে কিভাবে ঠকাবো, কিভাবে ফাঁকি দিব? আমি স্যার আমার বাবার জন্যই খেলছি। এখন তোমাদের বলো, আমাকে বলো, একটা মানুষ গ্রেট হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য তার দক্ষতা, তার সক্ষমতা, তার মেধা যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি দরকার তার জেদ, তার আবেগ, তার ভিতর থেকে প্রণোদনা, এটা অনেক বেশি দরকার। এটা থাকলে কিন্তু মানুষ অনেক দূর যেতে পারে। তোমরা কি মোটামুটি আনসার পাইছো তোমাদের আনসারটা? ওকে, আমরা আবার প্রেজেন্টেশনে ফিরে যাচ্ছি। এইখানে আমরা যে মিউজিকটা শুনলাম, এটা একটা বিখ্যাত মুভির থিম সং। তোমরা কি কেউ জানো মুভিটার নাম কি? দেখছো কেউ? 1970 সালের একটা মুভি, লাভ স্টোরি মুভির থিম সং। এবং এই গানটার সুরটাকে নিয়ে নচিকেতার একটা বাংলা গান আছে, কেউ শুনেছো? সেই ফেলে আসা দিন, এই গানটা একদম এই সুরটাকে নকল করে করা। আচ্ছা আমার রিমোটটা হারিয়ে গেছে, এখন পাচ্ছি না। আচ্ছা রিমোটটা মৌমাছি হয়ে ফুলের উপর বসেছিল। যাই হোক, জীবনের আরো কিছু গল্প। আমি এই গল্পে যাওয়ার আগে একটু ব্রেক নিচ্ছি, এবং এই ব্রেকটা নিচ্ছে কারণ হচ্ছে ক্যারিয়ার ক্লাবের দুটো বোধহয় প্রেজেন্টেশন, মানে কি ভিডিও না, দুটো ভিডিও আছে, ভিডিও প্লে করবে 10 মিনিট লাগবে না, 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, আমি আবার ফিরে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। Are you enjoying or feeling bored? Sure. Okay. একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটা মনে হয় বলা দরকার, বলে ফেলি। সেটা হচ্ছে আমাদের লাইফের আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো, অর্জন 2 ধরনের হয়। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল, একটা হচ্ছে মাসকিউলার, মানে বুদ্ধিভিত্তিক এবং পেশি ভিত্তিক, এটাই বলো। এবং আমি দেখেছি আমাদের লাইফে পেশি ভিত্তিক যে অর্জনগুলো সেটা আমাদের ক্ষণিকের একটা আনন্দ দেয়, আর বুদ্ধিভিত্তিক যে অর্জনগুলো সে আনন্দটা অনেক বেশি দীর্ঘস্থায়ী। এবং বুদ্ধিভিত্তিক অর্জনের জন্য বেশি বেশি করে রিডিং হ্যাবিট বাড়ানো দরকার। তুমি যত বেশি রিডিং হ্যাবিট বাড়াতে পারবে তত বেশি তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়বে। যদি সুন্দর করে ভাবতে না পারো তাহলে সুন্দর করে করা সম্ভব না। যার ভাবনা সুন্দর তার কাজগুলো সুন্দর। ওই জন্য বই পড়ার প্র্যাকটিস করো। এই প্র্যাকটিসটা সরি টু সে দ্যাট আমাদের মধ্যে কম। ইঞ্জিনিয়ারিং যারা পড়ি, যারা মেডিকেলে পড়ি, আমাদের বই পড়ার হ্যাবিটটা অনেক সময় কম থাকে। অনেকের মধ্যে থাকে না বলছি না, থাকে। যদি না থাকে একটু চেষ্টা করো, প্রতিদিন একটা ভালো বই অন্তত 30 পেজ পড়ার চেষ্টা করো। হ্যাঁ, হয়তো বলে সেটা হুমায়ুন আহমেদের বই, অসুবিধা নাই কোনো। হুমায়ুন আহমেদের বই অনেক ভালো, চমৎকার। বাংলাদেশে ওনার মতো উপন্যাসিক কখনো আসলে আসবেও না, সম্ভব না। আসবে না বলেই দিলাম, আসলে আসবে না, ওনার মতো হওয়া সহজ না। তো পড়ো, অসুবিধা কি, পড়ো। এবং তুমি যাকে পছন্দ করো সে মানুষটাকে বই পড়তে উৎসাহিত করো, প্রয়োজনে ব্ল্যাকমেল করো। কিরকম? ধরো আমরা আমাদের পছন্দের মানুষকে গিফট দিই না, বিভিন্ন ধরনের গিফট দিই না, চকলেট দিই। ধরো দেখো একটা
ভালো বইয়ের দাম কিন্তু একটা বড় ক্যাডবেরি চকলেটের দামের চাইতে অনেক কম। তোমার পয়সাও সেভ হবে। এবং তাকে সেই বইটা দেওয়ার পর বড় পড়ার জন্য, তুমি খুব ভালো করে জানো সেই বইটা পড়বে না, কারণ তার রিডিং হ্যাবিট নাই। বইটা দেওয়ার পর 3 দিন পরে ফোন দাও, ফোন দিয়ে খুব আহ্লাদ করে বলো, জানো তোমাকে একটা বই দিচ্ছিলাম, ওটা পড়ছিলা? সে তো বলবে না, পড়ি নাই। তখন তুমি বলো, বাবু তুমি আমাকে আর ভালোবাসো না, আমার একটা কথাও শুনো না, তুমি এমন কেন হয়ে গেছো আমি বুঝতেছি না, আমি কি করছি? এরপর দেখবা সে বলবে, সরি সরি জানো আমি পড়বো না, তুমি পড়বা না, আমি জানি পড়বো, পরে তোমাকে জানাবো। ওই উছিলায় যদি সে একটা ভালো বই পড়ে ফেলে অসুবিধা কি? প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করান। আচ্ছা, লাইফের আরো কিছু গল্প। যে দিনটাকে তুমি চাচ্ছ কেউই মনে না রাখুক, সেই দিনটা তোমার লাইফের সেরা দিন হতে পারে। কিরকম? একটা ছোট্ট গল্প বলি, আমার লাইফের গল্প। 2011 সালের নভেম্বরের 1 তারিখ রাত 11:30। সেই দিন আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে বের হয়ে পড়ি। তখন ঠিক 11:30 ছিল পড়ি, আমি কখনো খুলবো না, এটা বলার মতো না আসলে। ডিএক্টিভেট করে বের হয়ে পড়ি। বের হয়ে পড়ার কারণ ছিল এই, পরদিন নভেম্বরের 2 তারিখ ছিল আমার জন্মদিন। যদি ফেসবুকের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট থাকে তাহলে সবাই দেখবে ওই দিন আমার জন্মদিন, সবাই আমাকে উইশ করবে, ভালো ভালো কথা বলবে, আমি যেটা যোগ্য না সেটাও বলবে। এই ব্যাপারটা আমাকে খুব কষ্ট দেয়, কারণ তখন আমি খুব মানসিক কষ্টের মধ্যে ছিলাম। আই ওয়াজ এ নোবডি। আমি সবার কাছ থেকে ধিক্কার পাচ্ছি, পাত্তা পাচ্ছি না, যন্ত্রণা পাচ্ছি, ওরকম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম। ওই সময়ে মানুষের ভালো কথা শুনতে ভালো লাগে না। আমি চাইতাম সবাই আমাকে খারাপ করুক, আমি চাইতাম সবাই আমাকে কষ্ট দিয়ে কথা বলুক, আমি চাইতাম সবাই আমাকে যন্ত্রণা দিক, তাতে যদি কিছু আমার হয়। আই ডিজার্ভ অল দ্য পেইনস ইন দ্য ওয়ার্ল্ড। এই জন্য একটা অভিমান ছিল মনের মধ্যে। তো ডিএক্টিভেট করে বের হয়ে পড়লাম। বের হয়ে পড়ার পর বিসিএস পরীক্ষা যারা দাওনি তাদেরকে বলি, বিসিএস পরীক্ষা সরকারি কাজগুলো একটু দেরি হয়, বুঝছো? তো বিসিএস পরীক্ষা এটা সরকারি কাজ। তাই আজকে দিচ্ছি রেজাল্ট, কালকে দিচ্ছি, পরশু দিচ্ছি করে করে দেয় না। তো আমরা ওয়েট করেছিলাম অনেকদিন ধরেই রেজাল্টের জন্য, রেজাল্ট হচ্ছিল না। আর গুজবও চলছিল বেশ ভালোই, আজকে রেজাল্ট দিবে, আমি শিওর। আমার নানা পিএসসি মেম্বার হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি আমি শুনছি দিবে, আজকে হচ্ছে না। নভেম্বরের 2 তারিখ দুপুরে আমার এক বন্ধু আমাকে ফোন করে বললো যে দোস্ত আজকে রেজাল্ট হতে পারে। যে বন্ধুটা ফোন করছে সেই বন্ধুটা ফাউল কথা বলার ছেলে না, ভালো, সে 28 BCS এর পুলিশে জব করে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মাসুদ হোসেন নাম, অনেকে চেনে হয়তো ফেসবুকের প্রোগ্রাম। বলে কি দোস্ত আজকে রেজাল্ট হবে শিওর? তো তুই জানিস হবে? বলে হ্যাঁ দোস্ত হবে শিওর, হওয়ার সম্ভাবনা খুব বেশি। তখন তো ভাই টেনশন কাহাকে বলে, কত প্রকার ও কি কি। আর টেনশন দূর করার জন্য অনেকে অনেক কিছু করে, আমি মুভি দেখি। এমন ছাগল ছিলাম, টেনশন দূর করার জন্য দেখা শুরু করলাম গডফাদার 2। কেউ দেখছি কিনা জানি না, মাথা কাজ করতেছে না। একটু করে দেখি যে আরে ভাই কি সব গরম গরম কথাবার্তা বলে, আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে, কি করবো? শুরু করলাম দ্য 400 ডোজ মুভিটা। কেউ দেখছো দ্য 400 ডোজ? ট্রফোর মুভি দেখে নিও। ট্রফোকে সত্যজিৎ রায় গুরু মানতেন, এবং ট্রফোর মুভি দেখার পর সত্যজিৎ রায় ঠিক করছে উনি মুভি তৈরি করবেন। আরেকটা মুভি আছে দ্য বাইসাইকেল থিফ, দেখছো কেউ? দ্য বাইসাইকেল থিফ, এই মুভিটা দেখার পরে সত্যজিৎ রায় বলছে আমি মুভি তৈরি করবো, আমার লাইফের একটাই উদ্দেশ্য মুভি তৈরি করা। এই মুভিটা দেখার পর করি, এবং উনি যাদের গুরু মানতেন ট্রফো একজন। ট্রফোর ওই 400 ডোজ ওনার প্রথম মুভি। যা হোক আমরা অপ্রাসঙ্গিক আলোচনায় চলে যাচ্ছি। দেখা শুরু করলাম। বিকাল 4টার সময় একটা ফোন আসলো মোবাইলে। ফোন এসে, ও এর আগে আমার মেন্টাল কন্ডিশনটা এরকম ছিল, এতদিন ধরে ওয়েট করছিলাম রেজাল্ট হয় না কেন, হয় না কেন। তখন মনে হচ্ছিল অপেক্ষার মধ্যে একটা আনন্দ ছিল, কি দরকার ছিল আজকে বের হওয়ার রেজাল্ট, আরো 2 দিন পরে দিলে কি হতো। 4টায় ফোন এলো একটা, তখন মানে অনেক ভয় টেনশন। আমি ছিলাম, আমার মা ছিল, আমার ছোট ভাই টিউশন থেকে গেছে, বাবা গেছে কোর্টে, ফাদার লয়ার। তো 4টায় ফোন আসছে, ফোন এসে বলে কি সুশান্ত ভাই আপনার রোল নাম্বারটা বলেন তো, 30 26 53। আমি বললাম হ্যাঁ। বলে আপনি ফার্স্ট হয়েছেন, কাস্টমসে ফার্স্ট হয়েছেন আপনি। আমি বললাম ভাই ফার্স্ট মানে বুঝলাম না জিনিসটা কি। ওনাকে এভাবে বুঝলাম ভাই জিনিসটা কি, কারণ আমার ফার্স্ট চয়েস ছিল বিসিএস কাস্টমস, সেকেন্ড ছিল বিসিএস পুলিশ। আমি ভাবছিলাম কাস্টমস আসবে না, পুলিশের লাস্টের দিকে একটা বলে আমি খুশি। আমি ফার্স্ট হবো স্বপ্নও দেখি নাই, সত্যি বলছি ভাই,
সম্পূর্ণ দেখি নাই। তবে ফার্স্ট মানে আমি অনেক পড়াশোনা করছি, আমার কাছে মনে হয়েছিল বিসিএস পরীক্ষাটা খুব কঠিন, বেশি কঠিন, মানে অনেক বেশি পরিশ্রম করছি। পরে রেজাল্ট বের হওয়ার পর বুঝতে পারছি এত পরিশ্রম না করলেও কিছু হতো না। যাই হোক, পরে যখন ফোনটা পেলাম আমি বললাম ভাই আপনি একটু দেখে বলেন না। বলে ভাই আমি অনেক ব্যস্ত, আপনি এই যে দেখে নেন। ফোনটা কেটে দিয়েছে। পরে আমি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢুকলাম, বিপিএসসি ওয়েবসাইটে ঢুকে রেজাল্টটা নামালাম। নামানোর পর দেখে কি যে ফন্টে রেজাল্ট দেওয়া সেই ফন্টটা আমার কম্পিউটারে নাই। ফন্টটা নামাইছি গুগল থেকে। নামানোর পর দেখলাম বিসিএস শুল্ক আবগারি প্রথম রোল নাম্বারটা 302653। আমি বললাম যে কি ব্যাপার, আমি কি করছি, আমার রোল নাম্বার প্রথমে দিচ্ছে কেন? এটার মানে কি আমি প্রথম হয়েছি? মানে এগুলো হচ্ছে আসলে ওই সময় লজিক কাজ করে না। আমি লজিক্যাল ইরেশনাল বিহেভিয়ার করছিলাম ওই সময়। কি হয়েছে, আমার নাম্বারটা প্রথমে কেন? আমি তো প্রথম হতে চাই না, আমি কি কোনো কিছু করছি? কি হয়েছে? তখন আমি একদম ঝিম ধরে বসেছিলাম, বুঝতেছিলাম না মাকে খবরটা দেওয়া উচিত কিনা। কারণ আমার কাছে বারবারই মনে হচ্ছিল একটু পরে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, মাকে দিলে মান সম্মান কিছু থাকবে না। পরে আমি বেসিকে চোখে পানি দিলাম, দেখলাম যে না আসলে সংখ্যাটা চেঞ্জ হচ্ছে না কেন জানি। পরে আমি আবার 10 মিনিট ওয়েট করে মনে মনে ডাকতেছিলাম ঈশ্বরকে যে আল্লাহ যাতে কোনো কারেকশন না আসে, কারেকশন থাকলে আমি নাই শিওর, কোনো কারেকশন দিলে আমি চলে যাবো, আমি থাকবো না, শিখতে বলবো। পরে আবার 10 মিনিট পর আবার নামালাম পিডিএফ ফাইলটা, নামিয়ে দেখি কি রেজাল্ট চেঞ্জ হয়। আমি বললাম এর মানে কি আমার চাকরি হয়েছে, মানে আজকে থেকে মানুষ আমাকে একটু হলেও দাম দিবে, মানে এই অনুভূতিটা আমি বুঝাতে পারবো না, এটা অন্যরকম একটা অনুভূতি। তো পরে আমি আমার মাকে ডাকলাম, মাকে ডেকে বলে মা আমি প্রথম হয়েছি, আমি বুঝতেছি না কিন্তু আমি প্রথম হয়েছি। বলে কাস্টমসে প্রথম হয়েছে? হ্যাঁ আমি প্রথম হয়েছি। মা আমাকে জড়াই ধরে যে কান্নাটা দিচ্ছে, মানে অনেক কাঁদছিল খুশিতে আর কি। তো এরপর আমার ছোট ভাই চলে আসছে, বাবা চলে আসছে, এটা অন্যরকম একটা ব্যাপার। মানে বিশ্বাস করো ওই একটা সেকেন্ড, মানে রেজাল্ট দেখার আগের সেকেন্ড এবং রেজাল্ট দেখার পরের সেকেন্ডের মধ্যে হাজার হাজার মাইলের তফাৎ। এবং রেজাল্ট দেখার আগে সুশান্ত, রেজাল্ট দেখার পরে সুশান্ত একই মানুষ না। একটা সুসংবাদ, 1 সেকেন্ডের তফাতে আপনি পুরো চেঞ্জ হতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে আমি আমার জন্মদিনের রেজাল্টটা বের হলো, জন্মদিনের রেজাল্টটা পেলাম, এটা কেমন একটা ব্যাপার। তখন মনে মনে ভাবলাম যে এতদিন ধরে যতগুলো জন্মদিন আসলো গেল সবগুলোতে আমি উপহার পেয়েছি বিভিন্ন মানুষ থেকে। এই প্রথম সৃষ্টিকর্তা নিজের হাতে আমাকে একটা উপহার দিয়েছে। যখন সৃষ্টিকর্তা তোমাকে কোনো একটা উপহার দেয়, সেই উপহারটা ছোট হয় না, অনেক বড় হয়। তো আমিও বলছি তোমার লাইফে ওই দিনটা আসবে। আমি ওই দিন খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে মানুষটা চেষ্টা করে এবং সেই চেষ্টাটা তার নিয়ত যদি সৎ হয়, একটা মানুষের নিয়ত যদি সৎ হয়, আল্লাহ কখনোই কাউকে চিরকাল অসম্মানিত করে রাখেন না, সম্ভব না। তুমি চেষ্টা করো, অবশ্যই আসবে ওই দিনটা। তো মানুষের সেরা 3টা গুণ কি আমাকে অনেকে জিজ্ঞেস করে, তো আমি যেটা বিশ্বাস করি সেটাই লিখছি। আমার কাছে মনে হয় মানুষের সবচেয়ে বড় 3টা অ্যাসেট হচ্ছে 1 বিনয়, মডেস্টি, 2 পরিশ্রম, প্রচুর পরিশ্রম করার মতো মানসিকতা থাকতে হবে। আমি কিন্তু একবারও বলতেছি না শারীরিক সক্ষমতা সবারই থাকে কম বেশি, মানসিকতা থাকে না। এবং মানসিকতার অভাবে আমরা পরিশ্রম করতে পারি না। একটু মনে করে দেখো, যখন তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলা তখন অনেকেরই এখানে আছে যাদের মেডিকেলে পড়ার শখ ছিল, অনেকে আছে যারা কোচিং দুটাই করছো, মেডিকেলও করছো, ইঞ্জিনিয়ারিংও করছো। তখন কি তুমি ডেইলি 16 থেকে 17 ঘন্টা পড়াশোনা করো নাই? মিথ্যা বলবো না, নিজেকে প্রশ্ন করে দেখো, পুরোনো দিনগুলো ঘেটে দেখো। তখন যদি পারতো, এখন পারো না কেন? এর কারণটা হচ্ছে those days were the days of innocence। এই দিনগুলো ছিল নিষ্পাপ দিন, আমরা তখন যা বলতো তাই বিশ্বাস করতাম। এখন আমরা শেয়ানা হয়ে গেছি, এখন আমরা বুঝতে শিখে গেছি পরিশ্রম বেশি করে লাভ নেই। সমস্যাটা হচ্ছে ওখানে। জীবনে যত বেশি বোকা থাকবা তত বেশি দূর যাবা, এটা মনে রাখবা। বোকা হয়ে থাকো, বেশি বুঝতে গেলে কোনো সমস্যা হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। এখন আমরা অনেক কিছু বুঝি, আমরা বলি এত পরিশ্রম করে লাভ নেই, এগুলো ওরা পারছে। আরেকটা ঘটনা বলি, উইংস অফ ফায়ার যখন পড়ি তখন আমি দেখলাম এপিজে আব্দুল কালাম, ওনার বয়স যখন ছিল 67 বছর, সেই 67 বছর বয়সে উনি দৈনিক 17 ঘন্টা পরিশ্রম করতেন। একটু বুঝে দেখো, 67 বছর বয়সে একটা মানুষ যদি 17 ঘন্টা পরিশ্রম করতে পারে, তাহলে তোমার বয়স 20 বছর 21 বছর, তুমি কেন পারবে না ভাই? আমি কেন পারবো না? আমি সেখান থেকে ইন্সপিরেশন নিয়েছিলাম। উনি যদি পারেন আমি পারবো না কেন? আমি তো অসুস্থ না, আমি সুস্থ মানুষ, আমার বয়স হবে, আমি পারবো না কেন? ওই ইন্সপিরেশনটা যদি একবার নিতে পারো, মাথায় সেট করতে পারো, সম্ভব। তার আগে তোমার মেন্টাল সেট আপ দরকার। আরেকটা হচ্ছে ধৈর্য খুবই ইম্পর্টেন্ট। ইন্টেলেকচুয়াল হিউমিলিটি, তোমরা বোধহয় জানো গুগল কোম্পানিতে যারা ইউনিভার্সিটির টপার তাদেরকে চাকরি দেয় না। বিষয়টা কেউ জানতেন? স্যাররা জানতেন? গুগল কোম্পানি সাধারণত টপারদেরকে রিক্রুট করে না।
এটার কারণ হচ্ছে একটা সাইকোলজিতে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি নিয়ে কিন্তু অনেকগুলো থিসিস আছে, বড় বড় থিসিস আছে, অনেকে পিএইচডি করে এটা নিয়ে, তোমরা সার্চ করলেই পাবা ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। ইন্টেলেকচুয়াল হিউমিলিটি হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক বিনয়। অর্থাৎ যখন কোন একটা, তো গুগল কোম্পানি তৎকালীন সময়ে যিনি সিইও, আজ থেকে অনেক বছর আগের ঘটনা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কেন তফাতদেরকে রিক্রুট করেন না? তখন উনি বলেছিলেন তফাতদের মধ্যে একটু অহমিকা বেশি থাকে। যখন আমাদের সিস্টেমে কোনো একটা প্রবলেম হয় তখন টপাররা সাধারণত ওই জিনিসটা অ্যাকসেপ্ট করে না, ওটা ওন করে না, তারা ডিজোন করে। তারা বলে কি ওই দোষটা আমার না। বিকজ যারা টপার থাকে ইউনিভার্সিটিতে তারা কোন একটা ভুল মেনে নিতে পারে না, এই কারণেই যে তারা ভুল করতে অভ্যস্ত না। তারা বেশিরভাগ সময় ঠিক কাজগুলো করে আসছে ইউনিভার্সিটিতে। সো তারা যখন চাকরি করতে যাবে তখন তারা টিমে কাজ করতে পারে না, তখন তারা টিমের অন্যদের উপর দোষ চাপায় এবং নিজেকে ছোট ভাবতে পারে না। যারা নিজেকে ছোট ভাবতে পারে না তারা কখনো ভালো এমপ্লয়ি হয় না, এই কারণে আমরা রিক্রুট করি না। এই জিনিসটা ইন্টেলেকচুয়াল হিউমিলিটি খুব ইম্পর্টেন্ট, এটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। আর দুনিয়াতে নিজেকে ছাড়া সবাইকে ক্ষমা করে দিও, নিজেকে কখনো ক্ষমা করবা না। যে মানুষটা নিজেকে ক্ষমা করতে অভ্যস্ত সেই মানুষটা আসলে জেদ তৈরি হয় না, এই ক্ষেত্রে জেদ তৈরি হয় না। যদি তুমি লাইফে এমন কিছু চাও যা তোমার কখনোই ছিল না, তাহলে তোমাকে লাইফে এমন কিছু করতে হবে যা তুমি কখনোই করো নাই। আর তুমি যদি আগে যা করছো তাই করে যাও, তাহলে তুমি আগে যেমন ছিল তেমনই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। আমরা বেশিরভাগ লোক চেঞ্জ হতে চাই, কিন্তু চেঞ্জ হওয়ার জন্য আগের সবগুলোকে পরিবর্তন করি না, আগের ওয়ার্কিং যে স্টাইলটা সেটাকে পরিবর্তন করি না, যার ফলে তেমন কাজ হয় না। ভয়ের জিনিস কতটা ভয়? ধরো আমি যদি তোমাকে বলি এখান থেকে জাম্প করো, তুমি খুব সহজে জাম্প করতে পারো, সমস্যা হবে না কোনো। বা তোমার জাম্প করার মতো মানসিকতা থাকবে, তুমি ভাববা হ্যাঁ জাম্প তো করাই যায়, অসুবিধা কি? তুমি কিন্তু তখনও জাম্প করো নাই। জাম্প করার আগে ভাবতেছো হ্যাঁ জাম্প তো করা যায়, অসুবিধা কি? যদি আমি তোমাকে ওখানে তুলে দিই এবং জাম্প করতে বলি, তখন জাম্প করার আগে তুমি আর জাম্প করতে পারবা না। তুমি ভাববা এখান থেকে জাম্প করা সম্ভব নাকি? সম্ভব না। দেখো তুমি কিন্তু জাম্প করো নাই। জাম্প করার আগে তুমি একবার এখান থেকে ভাবছো জাম্প করা সম্ভব, ওখান থেকে ভাবছো জাম্প করা সম্ভব না। এই যে প্লেনটা, ফ্লোরটা, এই ফ্লোরটা কি চেঞ্জ হয়েছে? একই ফ্লোরই আছে, চেঞ্জ হয়েছে কি বলতো? তোমার তাকানোর ভঙ্গি, দেখার ভঙ্গি, ভাববার ভঙ্গি। আমরা বেশিরভাগ মানুষ কোন একটা কাজ শুরু করতে পারি না, কাজটাকে ভয় করি বলে। কাজটা শুরু করার আগে আমার মনে হয় এটা একটা বিশাল ভয়ের ব্যাপার। ছোটবেলায় তেলাপোকা ভয় পেতাম, বড়বেলায় যখন দেখলাম তেলাপোকা কোনো বিষয় না, স্যান্ডেল দিয়ে বাড়ি মারলে মরে যায়, তখন আমার কাছে মনে হচ্ছে এটারে ভয় পেতাম ছোটবেলায়। বাম্বেল বিয়ের গল্পটা কেউ জানো? বাম্বেল বি, বাম্বেল বি জানলে আমি আর রিপিট করবো না, দরকার নেই। বাম্বেল বি জানো গল্পটা? ওকে। বাম্বেল বি হচ্ছে একটা মৌমাছি, বিশাল অনেক বড় শরীর একটা মৌমাছি, এবং সেই মৌমাছিটার পাখাগুলো খুব ছোট ছোট। তো বাম্বেল বি এর যে ফিজিক্যাল স্ট্রাকচার, সেই ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী বাম্বেল বি এর ফ্লাই করতে পারার কথা না, উড়তে পারার কথা না, কিন্তু বাম্বেল বি ফ্লাই করতে পারে। এই বিষয়টার ব্যাখ্যা বিজ্ঞানীরা দীর্ঘদিন চেষ্টা করেও বের করতে পারেন নাই। নেচার পত্রিকার কোন একটা অ্যানুয়াল কনফারেন্সে, নেচার হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক পত্রিকা, নেচার পত্রিকার কোন একটা অ্যানুয়াল কনফারেন্সে অনেকগুলো বিজ্ঞানী বসে আছেন। তখন ওই ব্যাপারটা উত্থাপিত হলো যে ওয়াই বাম্বেল বি ফ্লাইস, কেন বাম্বেল বি উঠতে পারে। বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা প্রদান করলেন, কারোটাই স্যাটিসফ্যাক্টরি হচ্ছিল না। তখন একজন সায়েন্টিস্ট দাঁড়িয়ে বললেন আমার একটা ব্যাখ্যা আছে। বলে হ্যাঁ বলেন, একটু শোনো ভালো করে। বলে বাম্বেল বি এর যে শারীরিক গঠন, সেই শারীরিক গঠন অনুযায়ী বাম্বেল বি যে উঠতে পারে এটা পদার্থবিজ্ঞানের কোনো সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটা ডাইনামিক্সের কোনো কিছুর মধ্যেই পড়ে না, তা সত্ত্বেও বাম্বেল বি উঠতে পারে। এটার কারণ হচ্ছে বাম্বেল বি এর শারীরিক গঠন অনুসারে বাম্বেল বি এর যে উঠতে পারার কথা না, এই ব্যাপারটা বাম্বেল বি নিজে জানে না। যদি সে একবার জেনে ফেলতো সে আর উঠতে পারতো না। এখন এই বিষয়টা ইম্পর্টেন্ট, মেন্টাল সেটআপ। আমি আসলে যদি জেনেই ফেলি আমি কাজটা করতে পারবো না, আর করা সম্ভব না। ফেসবুকে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানী ফলোয়ার হয়ে থাকাটা অনেক ভালো, অনেক কিছুই শেখা যায়। আর কখনো আমি তোমাদের বলি নেভার ফাইট উইথ দ্য স্মল পিপল, অলওয়েজ ফাইট উইথ দ্য বিগ পিপল। সবসময় বড় লোকদের সঙ্গে ফাইট করবে যারা বিগ। তুমি একটা শেয়ালের সঙ্গে 100 বার ফাইট করলে 100 বারই জিতবা, নো ডাউট। একটা সিংহের সঙ্গে একবার ফাইট করলে হেরে যাবা, আর শেয়ালের সঙ্গে 100 বার ফাইট করলে জিতবা। হয়তো বা সেই জেতাটা তোমাকে অনেক আনন্দ দিবে, কিন্তু লাইফে শিখতে পারবা না কোনো কিছু। একটা শেয়ালের সঙ্গে 100 বার ফাইট করে উইন করার চাইতে একটা সিংহের সঙ্গে একবার ফাইট করে হেরে যাওয়াটা অনেক ভালো তোমার জন্য, শিখতে পারবো অনেক কিছু। আর কখনো ওই কথা শোনায় না, বুঝছো?
আমরা কথা শুনে নিতে খুব পছন্দ করি। আমি লাইফে কখনো কথা শুনতাম না, আমাকে অনেকে অনেক বড় বড় কথা শোনাই যেত, বুঝছো? মানুষ তো কথা শোনাতে খুব শান্তি পায়। যে কাজ সে জীবনে কখনো করতে পারে না, সে কাজ আমি কেন করতে পারি না, সেই দুঃখে তার ঘুম হয় না, এরকম খুব শোনাতে পছন্দ করে কথা। আমি কোনোদিনও শোনাতাম না। জীবনে কখনো মুখটা খুলবা না, মুখটা বন্ধ রাখবা, কথা শোনা, কথাগুলো গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো, সেই কথাগুলো হজম করো। হজম করতে করতে নিজের ভিতরে একটা জেদ তৈরি করো, একটা শক্তি তৈরি করো। তুমি যেদিন ঘুরে দাঁড়াবা, তুমি যেদিন লাইফে কোনো কিছু করতে পারবা, সেই দিন বিশ্বাস করো তোমাকে আর মুখে কথা শোনাতে হবে না, তোমার কাজ শুধু কথা শোনানো না, ওই লোকগুলোকে ঠাস ঠাস চপ দিয়ে দেয়, তুমি দূর থেকে দেখবার হাসবা। ইটস ট্রু। এই ভদ্রলোককে কেউ চেনো? চেনো কেউ কারণই? নাম শুনেছে কখনো কারণই? তুমি চেনো? ওকে। বস একটা মানুষ। আমরা অনেক সময় একটা কমপ্লেইন করি, why me? Why me? আমি কেন? আমি এত ভালো একটা ছেলে, আমি এত ভালো একটা মেয়ে, দুনিয়ার সবচেয়ে বাজে জিনিসগুলো আমার সঙ্গে হবে কেন? আমার চাইতে ভালো দুনিয়াতে কেউ আছে? পৃথিবীতে কিন্তু সবাই নিজেকে ভালো ভাবতে পছন্দ করে। সবাই আয়নার সামনে দাঁড়ালেই মনে করে আমার চেহারাটা একটু শাহরুখ খানের মতো। যার মাথায় চুল নাই সেও আয়নার সামনে দাঁড়িয়ে একবার করে চুল আশ্রয় ভাবে আমার মাথা ভর্তি 5-5টা চুল আছে, এটি স্বাভাবিক। তো এখন যখন কোন একটা বাজে কিছু হয় আমাদের সাথে, তখন আমরা why me? আমি কেন, আমি কেন এই প্রশ্নটা তুলি। কারণই হচ্ছেন হাঙ্গেরিয়ান আর্মির একজন সার্জেন্ট। এই কারণেই অসাধারণ একজন শুটার ছিল, অনেক ভালো শুট করতে পারতেন, এবং পিস্তল শুটিং এ কারণেই চাইতে ভালো কেউ ছিল না, ওনার ধারে কাছেও কেউ ছিল না পিস্তল শুটিং এ। তো হাঙ্গেরিতে ন্যাশনাল যে কম্পিটিশনটা হয়েছিল, সেই ন্যাশনাল কম্পিটিশনেও দেখা যাচ্ছে কি কারোরই ফার্স্ট। কিন্তু কারোরিকে ওই আর্মিদের সঙ্গে, আর্মির অফিসারদের সঙ্গে ওকে কখনো পার্টিসিপেট করতে দিত না, খেলতে দিত না। এই কারণটা ছিল তখন নিয়ম ছিল যে যারা সার্জেন্ট তারা কখনো আর্মির অফিসারদের সঙ্গে, যারা কমিশন র্যাঙ্কের অফিসার তাদের সঙ্গে খেলতে পারবে না, তাদের সেই যোগ্যতা নাই। 1936-এ যে অলিম্পিক গেমসটা হয়েছিল, সেই অলিম্পিক গেমসে কারোরিকে পাঠানোর প্রস্তাব করা হয়েছিল, কিন্তু যেহেতু সে ছিল সার্জেন্ট, অনেক নিচু লেভেলের একজন সৈনিক, সে কারণে তাকে পার্টিসিপেট করতে দেওয়া হয় না। যদিও সে হাঙ্গেরির সবচেয়ে ভালো শুটার ছিল, তাকে পার্টিসিপেট করতে দেওয়া হয় না। এরপর 38-এর দিকে একটা নিয়ম করে সেই নিয়মটা তুলে দেওয়া হয় শুধুমাত্র কারোরির জন্য, যাতে কারোরি খেলতে পারে, কারণ কারোরি একজন আউটস্ট্যান্ডিং শুটার ছিল। তাকে 36 সালে অলিম্পিক গেমসে যেতে দেওয়া হয়নি, বিকজ হি ইজ এ সার্জেন্ট, সে কেন যাবে? পরবর্তীতে নিয়মটা যখন তুলে দেওয়া হলো, নিয়মটা তুলে দেওয়ার পর 1940 সালে যে অলিম্পিক গেমসটা, সেই অলিম্পিক গেমসে কারোরির পার্টিসিপেট করার কথা ছিল, সেটার জন্য সে নিজেকে প্রিপেয়ার করতেছিল। 1938 সালের কোন একটা প্র্যাকটিস সেশনের সময় কারোরির, একটু খেয়াল করে দেখো এখানে কারোরি যে পিস্তল ধরে আছে এটা কোন হাতে, বাম নাকি ডান? বাম হাতে। তো কোন একটা প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস করার সময় একটা হ্যান্ড গ্রেনেডের অসাবধানতার বশত বিস্ফোরণে কারোরির ডান হাতটা এখান থেকে উড়ে গিয়েছিল, মানে এই জায়গা থেকে উড়ে গেছে ডান হাতটা। তো কারোরিকে সবাই খুব পছন্দ করতো তার ভালো ব্যবহারের জন্য, তার মধ্যে কোনো অহংকার ছিল না, সে সবাইকে হেল্প করার চেষ্টা করতো। এই ব্যাপারটাতে সবাই খুব দুঃখ পেয়েছিল যে কারোরির মতো একজন সম্ভাবনাময় শুটারের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, এটা কিভাবে মেনে নেওয়া যায়। সবাই খুব কষ্ট পেয়েছিল ঘটনার পর, কিন্তু কারোরির মধ্যে কোনো কষ্ট ছিল না। উনি যখন হসপিটালের বেডে, তখন আর্মির এক অফিসার বলছিল, ভাই তোমার মতো মানুষের সঙ্গে গড এরকম করলেন কেন? তোমার তো কোনো দোষ ছিল না, তুমি কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করো না, কখনো মিথ্যা কথা বলো না, সবসময় হাসি মুখে থাকো, তোমার সঙ্গে এটা করলো কেন? তোমার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। তখন কারোরি হসপিটালের বেডে শুয়ে যে কথাটা বলেছিলেন, এটা খুব বিখ্যাত একটা কথা। তো তখন তার কাঁধে হাত থেকে বলেছিলেন, ভয় পেও না বন্ধু, মানে তার বাম হাতটা তার কাঁধে রেখে বলেছিলেন, ভয় পেও না বন্ধু, আমার বাম হাতটা এখনো আছে। তখন এই কথাটা শুনে আর্মির অফিসার চোখ দিয়ে জল চলে আসছে, বলছে কি ভাই তুমি পারো বলে, আমাদের পক্ষে সম্ভব না। এরপর কারোরি সুস্থ হওয়ার পর গোপনে কাউকে না বলে প্রায় 1 বছর উনি বাম হাতে কিভাবে জিনিস ধরতে হয়, কিভাবে কোনো কিছু ধরতে হয়, কিভাবে পিস্তল ধরতে হয় সেটা প্র্যাকটিস করেন 1 বছর এই অসুস্থ শরীর নিয়ে। কিভাবে কোনো কিছু ধরতে হয়, পিস্তল ধরতে হয়, এটা শিখতে তার প্রায় 1 বছর লাগে। তোমাদের জানাই রাখি, ওই সময়ে ওই শরীরে কারোরি দৈনিক 17 ঘন্টা করে প্র্যাকটিস করতেন, 17 ঘন্টা করে প্র্যাকটিস করতেন। 1939-এর দিকে
আর্মিরা যখন প্র্যাকটিস করছিল তাদের প্র্যাকটিস গ্রাউন্ডে, তখন কোন একটা বিকালে কারণে এসে হাজির। তাকে দেখে সবাই বলছে, ভাই তুমি আসছো, খুব ভালো লাগতেছে, আজকে একটা কম্পিটিশন আছে, দেখে যাও, তুমি দর্শক হিসেবে আসছো, বসো এখানে, দেখে যাও, খুব ভালো লাগতেছে। তখন কারোরই হেসে বললেন, আমি তোমাদের খেলা দেখতে আসি নাই, আমি তোমাদের সঙ্গে কম্পিট করতে আসছি। তো তোমার মাথা ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। কারোরই সেই খেলায় কম্পিট করলেন এবং উনি ফার্স্ট হলেন। তখন সবাই খুশি, দ্য ম্যান ইজ ব্যাক, দ্য শুটার ইজ ব্যাক, সবাই পরিচয় করছিল ওনাকে নিয়ে। পরবর্তীতে আবার ন্যাশনাল কম্পিটিশনে তাকে অংশ নেওয়া হয় এবং 1939-এর মাঝামাঝি সময়ের মধ্যে কারণই সকল ন্যাশনাল কম্পিটিশনে উনি ফার্স্ট হলেন, 1 নম্বর শুটার, বাম হাত দিয়ে, কিন্তু বাম হাত দিয়ে 1 নম্বর শুটার হাঙ্গেরির। 1940 সালের যে অলিম্পিক গেমসটা হওয়ার কথা ছিল, সেই অলিম্পিক গেমসে কারণে তার দেশে প্রতিনিধিত্ব করবে, এটাই প্ল্যান হয়েছিল। যদিও উনি প্রতিবন্ধী ছিলেন এবং প্রতিবন্ধীদের মধ্যে উনি হচ্ছেন তৃতীয় ব্যক্তি যাকে অলিম্পিক গেমসে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। 1940 সাল এবং 1944 সালে পরপর 2টা অলিম্পিক গেমস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে ক্যান্সেল হয়ে যায়, হয় নাই। এরপর 1948-এ উনি অলিম্পিক গেমসে অংশ নিলেন এবং অংশ নেন, উনি কিন্তু তৃতীয় ব্যক্তি যিনি প্রতিবন্ধী হিসেবে অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। 1948-এ যে অলিম্পিক গেমসটা হলো, এখানে উনি গেলেন এবং উনি ওনার দেশের পক্ষে বাম হাত দিয়ে স্বর্ণ বিজয় করলেন। এরপর 1952-তে উনি আবার গেলেন অলিম্পিক গেমসে এবং তিনি আবার সে বাম হাত দিয়ে স্বর্ণ বিজয় করেছিলেন। পরপর 2টা অলিম্পিক গেমসে স্বর্ণ বিজয় রেকর্ডটাই খুব রেয়ার, নাম্বার 1, নাম্বার 2। উনি হচ্ছেন পৃথিবীতে একমাত্র লেফট হ্যান্ডার বা এক হাতের প্রতিবন্ধী শুটার যিনি স্বর্ণ পদক জয় করেছিলেন। দেখো, কারণ এই জায়গায় আমরা অনেকে বলে হয়তো বা ওয়াই মি, আমার সঙ্গে কেন এমন হলো, এটা বলে সময় নষ্ট করতাম। উনি সেটা করেন নাই, উনি সে বাম হাত দিয়ে পৃথিবী জয় করেছেন। প্লিজ কারণে ওনার ছবিগুলো দেখবা, এই ছবি সবগুলো বেশিরভাগই। যতই মন খারাপ করো না কেন, যত কিছু করো না কেন, একটু ভেবে দেখো তো, তুমি কি তোমার লাইফে এমন কোন এক্সামে পাস করো নাই যে এক্সামে তোমার পাস করার কথা ছিল না? নিজেকে জিজ্ঞেস করো, হয় না এরকম কখনো? তাই যদি হয়ে থাকে, একটা সেমিস্টারে ওই বিয়ের জায়গায় সি আসার কারণে 2 দিন ভাত খাও না কেন মন খারাপ করে? দরকারটা কি? তুমি যে লাইফে অনেক সময় ফাও সম্মানিত হয়েছ, এই কারণে তোমাকে লাইফে অনেকবার ফাও অসম্মানিত হতে হবে। প্লিজ এটা মেনে নাও, এটা মেনে নেওয়াটাই হচ্ছে জীবন। র্যাবিট থিওরি একটু বলি, এটা আমার থিওরি না, এটা র্যাবিট থিওরিটা অনেক ফেমাস একটা থিওরি। আর একটা বাদ দিয়েছি, হেডলাইট থিওরি, এটা সময় গেলে বলবো। ধরো খরগোশ খুব কিউট একটা প্রাণী, নিরীহ একটা প্রাণী, দেখলেই মনে হয় বসে আছে, এটা বোধহয় আমার জন্যই বসে আছে, গিয়ে খপ করে ফেললেই হবে। খরগোশ ধরা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ করে একটা। তোমরা কেউ কখনো খরগোশ ধরা ট্রাই করে দেখছো? ইউ ক্যান ট্রাই ইট, রিয়েলি ডিফিকাল্ট। আমি করছি, খুবই ডিফিকাল্ট। এদিকে দৌড়াই দেখি যাচ্ছে একটা জিনিস। যাই হোক, শিকারি কিভাবে করে খরগোশ ধরে জানো কিনা যায় না। শিকারি করে কি, সকালবেলা একটা খরগোশের পালের পিছনে দৌড়াই, খরগোশের পাল, সুশান্ত পাল দৌড়াই। তখন সে করে কি, একটা খরগোশের টার্গেট করে। এভাবে করে 3-4 ঘন্টা দৌড়ানোর পর সে যখন ক্লান্ত হয়ে পড়ে, অধৈর্য হয়ে পড়ে, তখন সে ভাবে এই খরগোশটা বজ্জাত, এটার পিছনে দৌড়াই লাভ নাই, পাশের পিছনে দৌড়াই, ওটা মনে হয় ভালো। তখন সে পাশের পিছনে দৌড়ায়। মনে রাখবা, প্রত্যেকটা খরগোশই সমানভাবে বজ্জাত। সে পাশেরটার পিছনে 3 ঘন্টা দৌড়ায়, সময় নষ্ট করে, পারে না, তখন সে আবার খরগোশ চেঞ্জ করে। এরকম করতে করতে একটা সময় সন্ধ্যা নামে, তার পক্ষে আর খরগোশ ধরা সম্ভব হয় না। কি করতে পারত? সে যদি খরগোশ চেঞ্জ না করে, খরগোশটার পেছনে যেভাবে করে দৌড়াচ্ছে, দৌড়ানোর টেকনিকটাকে চেঞ্জ করতো, পদ্ধতিগুলোকে চেঞ্জ করতো, মেথডটাকে চেঞ্জ করতো, তাহলে তার পক্ষে খরগোশ ধরাটা সহজ ছিল। আমরা বেশিরভাগ লোক কি করি, আমরা একটা জিনিস ট্রাই করলাম, ধরো গভর্নমেন্ট জব, বিসিএস পরীক্ষার জন্য ট্রাই করলাম, ট্রাই করতেছি, হচ্ছে না, 1 বার দিলাম, 2 বার দিলাম, হচ্ছে না, এরপরে বিসিএস ছেড়ে দিলাম। ব্যাংকের চাকরি, তাও হয় না। এরপরে কর্পোরেটে যাচ্ছি, আমি কর্পোরেটে জব করতে চাই, পরীক্ষা দিচ্ছি, হয় না, বারবার শুধু চেঞ্জ করি, আমরা বারবার শুধু গোল চেঞ্জ করি। যখন কোনো কিছু হয় না, ভাবলাম কিন্তু বিদেশে চলে যাবো, এখানে আর ভালো লাগতেছে না, বিদেশে আমার জন্য অনেক সুখ অপেক্ষা করে আছে, এরপরে বিদেশের জন্য ট্রাই করা শুরু করি। এইভাবে করে একটা সময় গিয়ে কি হয় জানো, বয়সটা 30 পার হয়ে যায়। 30 পার হয়ে গেলে কিন্তু অনেক জায়গায় পরীক্ষা দেওয়া যায় না, বিসিএস পরীক্ষা দেওয়া যায় না। এখন যে নিয়মটা, এই নিয়ম অনুসারে 30 পার হয়ে গেলে কিন্তু বিসিএস পরীক্ষা দেওয়া যায় না। তোমরা কি জানো বিষয়টা? সরকারি চাকরিতে অ্যাপ্লাই করা যায় না। প্রাইভেট জব সম্পর্কে আমি ভালো জানি না, ওখানে আমাদের একটা জায়গায় যেতে পারে, বেশিরভাগ জায়গাতেই যায় না। তো তোমরা যদি এরকম বারবার গোল চেঞ্জ না করে
তুমি গোলটা যেভাবে অ্যাচিভ করতে চাচ্ছ, সে অ্যাচিভ করার যে ওয়েটা, যে মেথডটা, যদি তুমি সেই মেথডটাকে চেঞ্জ করো, তোমার কিন্তু সেই গোলটাকে অ্যাচিভ করা সহজ। কারণ একটা কাজ যে মানুষটা করছে তোমার আগে, যদি কেউ করতে পারে তুমিও করতে পারো, এটা সম্ভব তোমার পক্ষে। তোমার যা করতে হবে, অন্যরা কিভাবে কাজটা করেছে তুমি একটু খবর নাও, খোঁজ নাও, জিজ্ঞেস করো, এরপর তোমার টেকনিকটাকে ওভাবে করে কাস্টমাইজ করো। ইটস ইউর ডিউটি। ব্যাপারটা ক্লিয়ার? তো 30 বছর যদি পার করে গেল গোল চেঞ্জ করতে করতে, তখন কিন্তু 30 খুব নিষ্ঠুর একটা বয়স আর কি, খুবই নির্দয় একটা বয়স। 30 পার হয়ে গেলে কেউ চাকরি দেয় না, 30 পার হয়ে গেলে কেউ হৃদয় দেয় না, এর আগে করে দিতে হবে যা মানুষ। এরপর দেখো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সমস্যা। আমি খুব ফ্র্যাঙ্কলি কিছু কথা বলবো, যদি কিছু মনে না করো। মানে আমাদের কি কি সমস্যা আমার কাছে মনে হয়েছে আর কি বলবো, নাহলে স্লাইডটা স্কিপ করতে পারি। মানে আমি নিজেও এখানে পড়াশোনা করছি কিনা আমি বলতেই পারি, বাইরে থেকে বলে বলতাম না। নাম্বার 1, আমরা চিন্তা ভাবনা, এটা আমারও আছে, এই সমস্যাগুলো কিন্তু আমারও আছে। আমি স্টুডেন্ট ছিলাম, আমি জানি। আমরা একেবারে স্ট্রেট ওয়েতে চিন্তা ভাবনা করি, একদম স্ট্রেট, লাইফটা স্ট্রেট চলে না, আঁকা বাঁকা চিন্তা ভাবনা করতে পারি না। আমরা যা ভাবতেছি তাই, এটার অনেকগুলো সাব ওয়ে আছে, অলিগলি আছে, এগুলো নিয়ে ভাবি না। আমরা খুব স্ট্রেট ভাবতে পছন্দ করি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা। নাম্বার 2, আমাদের ধারণা যাহারা ইঞ্জিনিয়ারিং এ চান্স পায় নাই তাহারা ঘাস খায়, আমরাই শুধু ভাত খাই, এই ধারণাটা অনেকের মধ্যে থাকে। এবং তাদেরকে ছোট করে দেখা, হিউমিলিয়েট করা, আমরা অনেক কিছু করতে পারবো, ওরা কিছুই করতে পারবে না, এই ধরনের চিন্তা ভাবনা থাকে। এবং মনে রাখবা, তুমি যত বেশি এই ধরনের চিন্তা ভাবনা করবা, ততই সেটা তোমাকে মানসিকভাবে দুর্বল করে দিবে এবং অ্যাচিভ করতে দিবে না। নাম্বার 3, আমরা ফলো করি বেশি, লিড করি কম। আমাদের মধ্যে লিডার অ্যাটিটিউড কম, ফলোয়ার অ্যাটিটিউডটা অনেক বেশি, যার ফলে আমরা ব্যবসা করতে পারি না। আমরা চাকরি বাকরি বেশি করি, আমিও করতেছি, আমরা চাকরি বাকরি বেশি করি, ব্যবসা করতে পারি না। নিজে কিছু করবো দায়িত্ব নিয়ে, লিডিং অ্যাটিটিউড আমার মধ্যে খুব স্ট্রং না, উইক। জীবনটাকে আমরা একেবারে ম্যাথমেটিক্স এর মতো করে মিলাতে চাই না, আমারও হয় সমস্যাটা। আমি মনে করি আছে এভাবে হওয়া দরকার, হইল না কেন? এটা তো এরকমই হওয়ার কথা। 2 দিয়ে যোগ করলে তো 4ই হবে, 5 কেন হবে? লাইফে 2 দিয়ে যোগ করলে 4 হয়, খুব কম। লাইফে 2 দিয়ে যোগ করলে 3 হয় বা 5 হয়, মানে 4 হবে না। এই জিনিসটা আমরা চট করে ক্যাচ করতে পারি না। আমার মনে হয় লাইফটাও বোধহয় অঙ্কের মতো, যেভাবে করে অঙ্ক করি সেভাবে করে বোধহয় লাইফটা মিলে যাবে, ওরকম হয় না, একটু ঘোরানোর চিন্তা করতে হয়, এগুলো খুব ঝামেলা করে। আচ্ছা, আমি আমার লাইফ থেকে দেখছি, আমি যদি ভালো না থাকি, আমি যদি কষ্টে থাকি, আমি যদি দুঃখে থাকি, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খুশি হয়। বিশ্বাস করো, শুধুমাত্র ওই মানুষগুলোকে কষ্ট দেওয়ার জন্য আমি ভালো থাকি। এটা হচ্ছে আমার ফিলোসফি। তুমি যদি কষ্টে থাকো, অনেকে খুশি হয়, তাদেরকে খুশিতে না রাখার জন্য তুমি ভালো থাকার চেষ্টা করো, আর কিছু না। গ্রেট। এফটা কি বলতো? এফ মানে কি? এফ নো, এফ তো ফেল না ভাই, এফ একটা গ্রেট। পরীক্ষা দিলে যেমন এ পাওয়া যায়, পরীক্ষা দিলে এফ পাওয়া যায়। যদি ফেলটা এফ দিয়ে না হয়ে জি দিয়ে হতো, আমরা জি পেতাম। আমি প্রচুর এফ পেয়েছি আমার লাইফে, আমি তো বললাম আমার 17টা ব্যাকলগ ছিল। আমি প্রচুর এফ পেয়েছি চুয়েটের, আমার কোনোবারই মনে হয়নি আমি ফেল করছি। আমার মনে হয়েছে পরীক্ষা দিছি, এই কারণে একটা গ্রেড দিচ্ছে আমাকে, এই গ্রেডটা পেলে আরো একবার পরীক্ষা দিতে হয়, এইটুকুই বুঝতাম। এফ কখনো ফেলিওর না, এফ একটা গ্রেড, আর কোনো কিছুই না। আরেকটা জিনিস, টেনশনে ভালো পরীক্ষা দিতে পারি না। যাহারা বলো তাহাদেরকে একটা ছোট্ট টেকনিক শেখাই দিই, এটা আমি ফলো করতাম। টেনশনে ভালো পরীক্ষা দিতে পারি না। আচ্ছা, চিন্তা করো, আমরা যখন কোনো একটা পরীক্ষা দিই, চাকরির পরীক্ষা বিশেষ করে, তখন আমাদেরকে কয়টা মানুষের প্রত্যাশার চাপ মাথায় রাখতে হয়? বাবা মা, ভাই বোন, প্রিয় মানুষ, কতজন হবে? 7 জন, 8 জন, 10 জন ধরে নিলাম। আমরা মাত্র 10টা মানুষের প্রত্যাশার চাপ মাথায় রেখে পারফর্ম করতে পারি না। অথচ একজন টেন্ডুলকার যখন খেলতে নামে, তাকে 100 কোটি মানুষের প্রত্যাশার চাপ মাথায় রেখে খেলতে হয়। উনি যদি পারে, আমি পারবো না কেন? এই জিনিসটা মাথার মধ্যে সেট করে ফেলবা, দেখবা টেনশন জিনিসটা কম কাজ করবে। আমার টেনশন খুব কম কাজ করবে সবসময়। আরেকটা বুদ্ধি শেখায়, যারা তোমাকে ভালো বলে, তোমার সক্ষমতায় বিশ্বাস রাখে, তাদের সাথে বেশি করে মেশার চেষ্টা করো। আমার আপু একবার পুডিং বানাইছে, লাইফের প্রথমবারের মতো।
আমার দুলাভাই পুডিং খেয়ে বললো, আরে বাবা তোমার পুডিং তো সেই রকম হয়েছে, তুমি তো অনেক ভালো পুডিং বানাও। এরপর থেকে আমার আপু প্রতিদিন পুডিং খাওয়াইতে খাওয়াইতে আমার দুলাভাই লাইফ ফেল করে ফেলছে। তোমরা দেখবা হাজবেন্ডকে ওয়াইফ যখন বলে, আরে বাবা তোমাকে তো সাদা শাকে তোমার বয়সে কমে গেছে, ইয়াং লাগতেছে, সেই রকম লাগতেছে, তখন থেকে হাজবেন্ড মোটামুটি বিধবা হয়ে গেছে, প্রতিদিন হোয়াইট শার্ট পরে। তোমাকে লোকজন যে কাজটা ভালো পারো বলবে, তুমি সেই কাজটাতে আরো বেশি উৎসাহিত বোধ করবে। এই জন্য এই ধরনের লোকজনের সঙ্গে বেশি মেশার চেষ্টা করো, যারা তোমাকে ভালো কাজে ভালো বলে। আবার কিছু লোক থাকে যারা দেখবা, ধরো তুমি ফেসবুকে ভালো ভালো কথা লিখো, কোন একটা দিন একটা ভুল করে ফেলছো, একটা কথা লিখছো যেটা লেখাটা ঠিক হয় না, সেই দিন দেখবা তোমার কোন এক বন্ধু যে কিনা কখনোই তোমার কোন একটা পোস্টে লাইকও দেয় নাই, কমেন্ট করা তো অনেক দূরকে দেওয়া হয়, লাইকই দেয় নাই, সে কোত্থেকে দৌড়াই দৌড়াই এসে তোমাকে আজে বাজে কথা লিখে কমেন্টে, তুই এটা লিখছো একটা ফালতু বলা চিন্তা ভাবনা, কি আজে বাজে চিন্তা ভাবনা করিস, অনেক কিছু লিখে ফেলছে তোমার বিরুদ্ধে। তুমি বলতে পারো ও তো আমার ভালোর জন্যই লিখছে। নো, মনে রাখবা যে মানুষটা তোমাকে তোমার ভালো কাজে কোনোদিন উৎসাহিত করে না, ভালো বলে না, সে মানুষটাকে কখনোই তোমার খারাপ কাজে নিন্দা করতে দিও না, মানুষটা যে হোক না কেন, এই মানুষটা তোমার ভালো চায় না। আবার কিছু লোক থাকে যাদের ব্রেনে ওই প্রশংসা নামক জিনিসটা নাই, ওই সফটওয়্যারটা সেট করে নাই ব্রেনের মধ্যে ভুলে, ওরা জীবনও প্রশংসা করতে পারে না, সবসময় নিন্দাই করে, এবং এই মানুষগুলো সাধারণত ভালো হয় না, এরা তোমার ভালো চাইও না। একটা এক্সাম্পল দিই, এটা অবশ্যই এক্সাম্পল, সত্যি ঘটনা না। এক কুকুর ছিল, যে কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারতো, পানির উপর দিয়ে হাঁটতে পারতো, এটা শিক্ষার বইতে পাইছি, বইতে। তো সেই কুকুরের যে মালিক, ওই মালিকটা সবাইকে দাওয়াত করে করে তার কুকুরের অদ্ভুত ক্ষমতাটা দেখাতো। তো তার এক বন্ধু ছিল, যে বন্ধুটা সবসময় শুধু বদনাম করতো, নিন্দা করতো, ভালো কিছু বলতে পারতো না। তাকে দাওয়াত করছে, দাওয়াত করে দুপুরবেলা খাওয়াইছে, খাওয়ানোর পর বিকালবেলা কুকুর পাড়ে নিয়ে বসছে। পরে সে একটা পাখি শিকার করলো, ওই পাখিটাকে কুকুরটা পানির উপর দিয়ে হেঁটে মুখে করে নিয়ে চলে আসছে। তার বন্ধু কিছুই বলে না, সে নিজে আমদা আমদা করে বলে, দোস্ত একটা কথা বলতাম। বলে, হ্যাঁ বল। বলে, তুই আমার কুকুরের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু খেয়াল করছিস? বলে, অস্বাভাবিক মানে বুঝলাম না। বলে, না মানে মানে একটু বাড়তি কিছু যেটা অস্বাভাবিক, এরকম মনে হয়েছে কোনো কিছু? বলে, হ্যাঁ একটা জিনিস দেখলাম। তখন সে মহা খুশি, এখন সে আমার কুকুর নিয়ে ভালো কথা না বলে যাবে কই। বলে, কি দেখছিস? বলে, তোর কুকুরটা তো সাঁতার পারে না। এই ধরনের যে মানুষগুলো, যারা মানুষকে ভালো বলতে পারে না, তারা আসলে কিছু করার নেই, তাদের ভালো বলতে শিখে নেই, তাদেরকে অ্যাভয়েড করতে সবচেয়ে ভালো। এখন বলবো না, সময় হয়তো ভুলাবে না। স্ট্রেস ম্যানেজমেন্টটা বলতে পারি, এটা আমাকে অনেক ইন্সপায়ার করে। তোমরা ইন্টারেস্টেড দেখতে পারো, টেন্ডুলকারের একটা ঘটনা তোমরা কি জানো? এটা দেখাবো? পাকিস্তানের শিয়ালকোটে একটা ম্যাচ চলছিল, টেস্ট ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এবং এই ম্যাচটা ছিল টেন্ডুলকারের ক্যারিয়ারের 4th টেস্ট ম্যাচ। তার কিছুদিন আগে 16 বছর বয়সে টেন্ডুলকার মাত্র খেলতে নেমেছেন। তো সেই টেস্ট ম্যাচে প্রথম 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান খুবই অল্প রানের মধ্যে আউট। 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান, টেন্ডুলকার নেমেছেন 5 নম্বরে। তো সেকেন্ড বলটা সম্ভবত ওয়াকার ইউনুসের সেকেন্ড বলটা এসে টেন্ডুলকারের নাকে আঘাত করে, এবং তার নাকের যে হাড়টা, ওই হাড়টা ডিসপ্লেসড হয়ে গিয়েছিল, এবং প্রফিউজলি ব্লিডিং হচ্ছিল, খুব ব্লিডিং হচ্ছিল আর কি, অনেক বেশি রক্ত পড়ছিল। সবাই দৌড়ে আসলো যে টেন্ডুলকার বোধহয় আর কখন খেলতে পারবে না, মানে খুবই বাজে অবস্থা ছিল। ডক্টর ইরানি ফিজিওথেরাপিস্ট, তিনি এসে বললেন, এই ছেলেকে তাড়াতাড়ি গাড়িতে এনে পাঠাও, তার পক্ষে মানে সে আদৌ খেলতে পারবে কিনা আমি জানি না, অ্যাটলিস্ট আজকে সম্ভব না, আজকে পারবেই না। বিভিন্ন কথা বলতেছেন। আবার অনেকে বলতেছে টেন্ডুলকারের ক্যারিয়ার মনে হয় শেষ হয়ে গেল, দলের সবচেয়ে সংকটপূর্ণ মুহূর্তে সেখানে চান্স পাচ্ছে না খেলার, কি হবে তার ক্যারিয়ারের, ইত্যাদি ইত্যাদি। তো টেন্ডুলকারকে তখন বলা হলো, তুমি ওঠো, চলো তুমি গেছে। ওই তখন পুরো বিশ্ব দেখছে একটা ছেলে, সে দাঁড়াতে পারছে না ঠিক মতো, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, এখানে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজ ভেদ করে ব্লিডিং হচ্ছে। টেন্ডুলকার তখন দাঁড়িয়ে একটা কথাই বলে, मैं খেলেগা। मैं খেলেগা মানে কি? আই উইল প্লে, আমি খেলবো। তখন আজারউদ্দিন থেকে শুরু করে সবাই তাকে বলছিল, কিভাবে খেলবা তুমি, প্লিজ চলে যাও।
সে কারোর সাথে কোনো কথা না বলে ব্যাট নিয়ে সোজা ওখানে চলে গেছে, দিতে চলে গেছে। ওই অবস্থায় খেলছে, রক্ত হচ্ছে তখন নাক দিয়ে, ওই অবস্থায় খেলছে এবং 57 রান করছিল, ওই অবস্থাতে 57 রান করছিল এবং সেই ম্যাচে ইন্ডিয়া ড্র করে, পাকিস্তানের সঙ্গে ড্র করে সেই ম্যাচটাতে। যখনই আমি খুব কষ্টে থাকি, মনে হয় আমার পক্ষে সম্ভব না, অনেক কষ্ট হচ্ছে, তখন আমি নিজেকে এই কথাটা বলার চেষ্টা করি, মেয়ে খেলেরা। 16 বছর বয়সে একটা বাচ্চা যদি পারে এত কষ্ট নিয়ে খেলতে, এত প্রেশার নিয়ে খেলতে, এত পেন নিয়ে খেলতে, আমি যেন পারবো না। শাহরুখ খানের একটা সাক্ষাৎকার দেখছিলাম দেবদাসের পর, শাহরুখ খানের দেবদাস দেখছিলাম, মারডালা, অত্যন্ত মেলোড্রামাটিক একটা মুভি, ওনার অতি নাটকীয় একটা মুভি আর কি, মানে ওনার মেলোড্রামা মানে হচ্ছে ওভার অ্যাক্টিং, বেশি অভিনয় করে। তো সেই মুভিটা মুক্তির পর একটা সাক্ষাৎকার দেখেছিলাম, ইউটিউবে আছে মনে হয় সাক্ষাৎকারটা, আমি অন্য জায়গায় দেখছি ভিডিওটা। তখন তাকে জিজ্ঞেস করছে, এই যে তুমি এত চমৎকার অভিনয় করো ক্যামেরার সামনে এসে, এটা কিভাবে সম্ভব? তুমি জিনিয়াস বলে পারো, আসলে করে ফেললে এরকম কোনো কিছু? তখন শাহরুখ খান তার সেই বিখ্যাত হাসিটা দিছে, যে হাসিটা সে দিয়েছিল ডর মুভিতে। ডর দেখছে তো? ডর, ওখানে একটা হাসি আছে, খুব কঠিন, আমি বাড়ি থেকে চেষ্টা করি, খুব কঠিন। সে হাসিটা দিয়ে বললো, মানে যেটা দিমাগ, কি আমি হিন্দি পাই না, তোমাকে দিমাগ খারাপ হয়ে গেছে, কি বলতেছে এগুলো? বলে যে না, তোমাকে দেখলেই মনে হয় খুব ন্যাচারাল অ্যাক্টিং, কিভাবে সম্ভব? তুমি কি আসো সঙ্গে সঙ্গে করে ফেলো এরকম কোনো কিছু? তখন সে বললো, যখন শুটিং হয় তার আগের দিন রাত্রে আমি সারা রাত বসে বসে বা অনেক ঘন্টা কাজ শেষ করে বাসায় গিয়ে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আমি প্র্যাকটিস করি, আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সাল করি, এবং কঠিন যে শটগুলো, এই শটগুলো অন্তত 4 থেকে 5 বার প্র্যাকটিস করি। এবং প্র্যাকটিস করার সময় আমার মনে হয় আমি নিজে স্যাটিসফাইড না, আয়নায় দেখে মনে হয় আমার হচ্ছে না এবং আমি বোধহয় পারবো না। তো তখন তুমি কি করো? তখন শাহরুখ খান বলছেন, বলে মনে রাখবেন, যখন আপনি কোনো একটা কাজ করার সময় আপনার কমপক্ষে 4 থেকে 5 বার মনে না হবে যে কাজটা আমাকে দিয়ে হবে না, ছেড়ে দিই, এত প্রেশার নেওয়া সম্ভব না, আমি মেন্টালি অনেক প্রেশারে আছি, ফিজিক্যালি অনেক প্রেশারে আছি, এত কষ্ট করতে পারবো না, যদি এই জিনিসটা কমপক্ষে 4 থেকে 5 বার তোমার মনে না হয়, ততক্ষণ তুমি শিওর থাকতে পারো কাজটা তুমি শুরুই করো না। এই কথাটা এবং এই টেন্ডুলকার এই বিষয়টা আমাকে খুব মোটিভেট করতো সবসময়। এখন তোমাদের একটা সাইকোলজিক্যাল টুইস্ট নিয়ে বলি, একটু ভালো করে খেয়াল করো, এটা খেয়াল করলে অনেক ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে। আমাদের মনটা আসলে কিভাবে কাজ করে, আমাদের ব্রেনটা কিভাবে কাজ করে, গল্প দিয়ে বলি। এটা সাইকোলজিক্যাল বই থেকে নিচ্ছি, মানে ওয়েবসাইটে পড়াশোনা করে নিচ্ছি, এটা আমার থিওরি না, তবে আমি সহজ করে বলতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি তখন কাস্টম হাউসে কাজ করতাম। তো কাস্টম হাউসে যখন কাজ করতাম, আচ্ছা আমি সহজ করে বলি, ধরো তুমি ফিটফাট হয়ে কোথাও যাচ্ছ, অফিসে যাচ্ছ, তোমার যে পড়াশোনা, তোমার যে সামাজিক অবস্থান, এটা অনেক ভালো, চমৎকার, তোমার মানসিকতা অনেক সুন্দর, সুন্দর চিন্তা ভাবনা করো, সুশীল। আচ্ছা, তখন দেখবা আমাদের মাথায় প্রতিদিন বিভিন্ন সময়ে বিভিন্ন গান ঢুকে যায় এবং সেই গানটা মাথার মধ্যে বাজতেই থাকে। তোমাদের হয় না এই জিনিসটা? আমার খুব হয়। এবং আমি দেখেছি এমন গান ঢুকে যে গানগুলো ওই সময় ঢোকার কথা না, এরকমও গান ঢুকে যায়। ধরো তুমি কোথাও যাচ্ছ এরকম ফিটফাট হয়ে, তখন তোমার মাথায় ঢুকলো, ধরো পোলা তো নয় যেন আগুনে যে গোলারে। এখন তোমার সঙ্গে কিন্তু পোলা তো নয় যেন আগুনে যে গোলাটা তোমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না, কিন্তু মাথায় ঢুকে গেছে, তুমি কাউকে বলতেও পারছো না, মাথা থেকে বেরো হচ্ছে না, এবং এই গানটা মনে মনে আওড়াতে তোমার অনেক শান্তিও লাগতেছে, মনটাকে খুব ভালো লাগতেছে। ওরকম ইট হ্যাপেন্স। কাস্টমার হাউসে কাজ করতাম, একদিন আমার বস আমাকে ডাকছে রুমে বকা দেওয়ার জন্য, আমার এডিশনাল কমিশনার। আমি জানি আমাকে বকা দেওয়ার জন্য ডাকছে, আমি জানি আমাকে বকা দিতে বোধহয় অনেক সুখ, আমি প্রচুর বকা খাই অফিসে। তো এখন স্যারের রুমে যাওয়ার আগে আমি যখন আমার রুমে ছিলাম, তখন আমার মাথায় একটা গান ঢুকছে, ভাই কিছুতে বের হয় না, সেটা হচ্ছে সাইয়া দিল মে আনা লে, এই গানটা ঢুকছে মাথায়, ভালোই লাগতেছে, মানে নিজেকে কেমন যেন শেয়ানা লাগতেছে, বুঝছো। স্যারের সামনে গেছি, যাওয়ার পরে স্যার আমাকে তো বকতেছে, এসা বকা বকতেছে, হ্যাঁ তুমি কাজের প্রতি অমনোযোগী, হ্যান ত্যান, তুমি রেজাল্ট ভালো করছো বিসিএস পরীক্ষায়, কিন্তু তোমার কাজে কোনো প্রতিফলন নাই, ফাঁকিবাজ অফিসার, ইত্যাদি ইত্যাদি, এফিশিয়েন্ট অফিসার। প্রচন্ড রেগে যাচ্ছে।
কিন্তু আমার মাথার মধ্যে বাঁচতে সাইয়া দিনিয়া না রে। তো আমার মুখের মধ্যে একটু হাসি হাসি আছে, বুঝছো? স্যার বকা দিচ্ছে, আমি কিছু মনে করছি না, এই গান দিয়ে ঢুকছে, এই গান দিয়ে বের করে দিচ্ছে, তার মাথার মধ্যে গান বাজছে। স্যার যখন আমাকে দেখতেছে আমি মানে স্যার বকতেছে আর আমার মুখটা হাসি হাসি, তখন স্যার আরো বেশি বিরক্ত হচ্ছে। কারণ তোমাকে যখন কেউ রুমে ডেকে বকা দিবে, যে হোক না কেন, তখন তোমার পবিত্র দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তোমার চেহারাটাকে কল্লির পুতের মতো করে ফেলা। এখন আমার চেহারাকে আমি অনেক চেষ্টা করে কল্লির পুতের মতো করতে পারতেছি না, আমার মাথার মধ্যে ছাইয়া দীর্ঘানারে বাঁচতেছে। স্যার যখন অনেক খেতে যাচ্ছে, এই তুমি এখানে ফিজিক্যালি প্রেজেন্ট, মেন্টালি অ্যাবসেন্ট, হ্যান দেন, তখন মাথার মধ্যে বাঁচছে ঝমঝমা ঝমঝম। তো আমাদের ব্রেইনে যখন কোন একটা সিগন্যাল রিসিভ করে, তখন করে কি ওই সিগন্যালটা সিমিলার সিগন্যালগুলোকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসে। একটু ভালো করে শোনো, সিমিলার সিগন্যালগুলোকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসে। ফর এক্সাম্পল, তুমি দেখবা ফেসবুকে যাহারা লাইক বেশি পায় তাহারা লাইক বেশি পাইতেই থাকে। তুমি এত কষ্ট করে মাথা খাটাইয়ে মনের মাধুরী ঐশ্বরিয়া মিশিয়ে একটা স্ট্যাটাস প্রসব করলাম, ওখানে কেউই লাইক দেয় না। আর লাইক না দিলে জীবনে বেশি থেকে কি লাভ করবে, মানে খুব কষ্ট লাগে। আর তোমার যে ফাউল বন্ধুটা, ও জাস্ট স্ট্যাটাস দিল টয়লেট থেকে এসে শান্তি লাগছে, ওখানে লাইক হচ্ছে 500 লাইক। আর তুমি একটা কবিতা লিখলে অনেক চিন্তা করে হা করে তাকায় আছে স্ক্রিনের দিকে, লাইক কেন আসে না, সেটা কেন আসে না, কিছু ভালো লাগে না, লাইক আসতেছে না, হা করে তাকায় আছো। মাঝে মাঝে এমন মেজাজ খারাপ হচ্ছে, 4টা লাইক, 1 ঘন্টায় 4টা লাইক, কিছু হইল, তখন মনে হয় কয়েকটা ফেক অ্যাকাউন্ট খুলে নিজেই কয়েকটা লাইক দিয়ে ওরকম লাগে। কারণ লাইক না পেলে আসলে মানে কি লাভ হচ্ছে থেকে, ওরকম মনে হয়। অবশ্যই তোমার বন্ধু অনেক লাইক পাচ্ছে, অনেক লাইক পাচ্ছে, 1 ঘন্টা বসলাম, 2 ঘন্টা বসলাম, একটা লাইক আসছে, যে লাইক দিচ্ছে তার প্রোফাইলটা তুমি পুরোপুরি দেখছো, অনেক কথা করছো থেকে, ওর কোনো একটা বিষয়। তো লাইক জিনিসটা এরকমই। যেমন আমার স্ট্যাটাসে যারা লাইক দেয়, আমি শিওর না পড়ে দেয়, হাজার শত শত লাইক, কারণ এত মানে ওরা না পড়েই দেয়। সুশান্ত ভাইয়া একটা লেখা দিছে, একটা লাইক দিয়ে দেখি, একটা লাইক দিলে যদি বিসিএসটা হয়ে যায় অসুবিধা একটা বিষয়। মানে আমি কিন্তু বুঝি জিনিসগুলো, বুঝছো? তাই আমি বুঝি যে সে পড়ে নাই, না পড়ে একটা লেখা দিছি, মনে করো লেখাটা হচ্ছে 7000 ওয়ার্ডের, এটা পড়তে আধা ঘন্টা লাগে ভাই। সে দিল এক্সিলেন্ট রাইটিং, আমি পাইলে কারণে যেগুলো দিতাম এক্সিলেন্ট রাইটিং, না পড়ে এক্সিলেন্ট রাইটিং। তবে মেয়েরা যদি কিছু লিখে, মেয়েরা এমনি লাইক পায়, এটা কিন্তু ভালো, এটা খারাপ ভাবে দেখার কিছু নাই। কারণ একটা মেয়ে লিখছে ফেসবুকে, তুমি কেন লাইক দেবা না? তোমার হার্টে কি হৃদয় নাই? তোমার মেয়েরা জামাই খুব লাইক। আমি একটা সত্যি ঘটনা বলি, এক মেয়ে লিখছে প্রচন্ড মাথা ব্যথা করতেছে, ওখানে লাইক হচ্ছে 72টা কিছুক্ষণের মধ্যে। আমি বুঝলাম না 72 মানুষ তো নিষ্ঠুর কেন? একটা মানুষ মাথা ব্যথা করছে, অসুস্থ, ওরা তো ওদের খুশি দেখে কে, ওরা লাইক দিয়ে ভরে ফেলছে, ওরকম একটা বিষয়। তো একটা লাইক যেমন অনেকগুলো লাইককে অ্যাট্রাক্ট করে নিয়ে আসে। তোমরা একটা বই পড়ে নিও, সম্ভব হলে, দ্য সিক্রেট, বইটার নাম। আমার লাইফে পড়া, আমার লাইফকে চেঞ্জ করার জন্য সবচাইতে বেশি হেল্প করছে এই ধরনের 3টা বইয়ের মধ্যে এটা একটা, দ্য সিক্রেট বইটার নাম, রোন্ডা ব্রায়ানের লেখা। এই বইটা বিশ্বের সবচাইতে বেশি বিক্রিত বইয়ের তালিকায় 5 নম্বরে আছে, সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় 5 নম্বরে আছে দ্য সিক্রেট। মুভিও হয়েছে এটা নিয়ে, রোন্ডা ব্রায়ানের, রোন্ডা ব্রায়ান, রোন্ডা ব্রায়ান, RHONDABYRNE। ওকে, তো যখন তোমার মাথায় কোন একটা সিগন্যাল রিসিভ হবে, নেগেটিভ সিগন্যাল, সেই সিগন্যালটা মাথার মধ্যে ডোমিনেট করতে থাকে এবং সেই সিমিলার টাইপের অনেকগুলো সিগন্যালকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসে। তখন আমরা অনেকে করি কি, ওই সিগন্যালটা মাথা থেকে বের করার চেষ্টা করি। ডোন্ট ডু দিস, এই কাজটা কখনো করো না। যেটা করতে পারো, তুমি যত বেশি সিগন্যালটাকে মাথা থেকে বের করার চেষ্টা করবা, নেগেটিভ 5টাকে, এটাকে নেগেটিভ 5 বলতে পারো, ওই নেগেটিভ 5টাকে তুমি যত বেশি মাথা থেকে বের করার চেষ্টা করবা, সে তত বেশি তার কিছু 5 ব্রাদারকে ইনভাইট করে নিয়ে আসবে মাথার মধ্যে। আমি যেটা করতাম সেটা হচ্ছে এরকম, ওই সময়ে ওই জিনিসটা না ভেবে আমার চিন্তা ভাবনাটা অন্য একটা কাজে দিয়ে দিতাম, সুইচ করতাম। তুমি যে কাজটা করতেছো ওই কাজটা না করে দয়া করে ওই সময় অন্য একটা কাজ করো, ওটাকে বের করার চেষ্টা তুমি যতক্ষণই করবে ততক্ষণই তোমার টাইম ওয়েস্ট হবে, আর কোনো কিছু হবে না। অন্য একটা কাজ করা শুরু করো, দেখবে আস্তে আস্তে বের হয়ে যাবে। আরেকটা কনফিউশন আমরা থাকি, এইটা ধরবো নাকি এইটা ধরবো। লাইফে মাঝে মাঝে এমন এমন কিছু মুহূর্ত উপস্থিত হয় যখন অনেকগুলো অপশনের মধ্যে কোন অপশনটা আমরা নিব এটা নিয়ে খুব দ্বন্দ্বে পড়ি, দ্বন্দ্বে পড়ি। তখন আমরা কি করবো? ধরো তুমি 2টা ছোট কই মাছ ধরছো,
এই হাতে একটা, এই হাতে একটা, বাসায় যাচ্ছ রান্না করে খাবে। এরপর যাওয়ার সময় তুমি দেখবা পুকুরের কোনায় একটা বড় একটা বল মাছ আছে, তুমি চাইলে সেই মাছটাকে ধরতে পারো। যদি বড় বল মাছটাকে ধরতে হয় তোমার ছোট কই মাছগুলো ছেড়ে দিতে হবে, নাহলে বড় বল মাছটা ধরা সম্ভব না। তখন তুমি চিন্তা করতেছো এখন কি বড় বল মাছটা ধরবো, দুইটা ছেড়ে একটা ধরবো নাকি ধরবো না। এই তুমি চিন্তা করতে করতে ওটা কিন্তু চলে গেছে মাছটা, তোমার জন্য কিন্তু ওয়েট করে থাকবে না, মাছটা ওখান থেকে চলে গেছে। সেক্ষেত্রে তুমি কি করতে পারতা, যদি কই মাছগুলোর মায়া ত্যাগ করে বড় মাছটাকে ধরতা, তোমার পক্ষে একটা বড় মাছ ধরা সম্ভব ছিল। কই মাছগুলো চাইতে বড়, কই মাছগুলোর দুইটা সমষ্টির চাইলে বড় মাছটা বড়। একই ভাবে লাইফে যখন তোমার সামনে অনেকগুলো সুযোগ থাকবে, অপরচুনিটি যেগুলোকে তুমি অলরেডি ধরে আছো, তখন যদি কোনো বিগ অপরচুনিটি আসে, তুমি যদি ওই ছোট ছোট জিনিসের মায়া ত্যাগ করতে না পারো, তোমার পক্ষে সেই বড় জিনিসটা ধরা কখনোই সম্ভব না। তখন চিন্তা ভাবনা না করে বড় জিনিসটা ধরার জন্য চেষ্টা করবো, নাহলে কিন্তু সুযোগ চলে যাবে, এটা সেকেন্ড টাইম কখন আসবে না। আরেকটা জিনিস মেনে নিও, সেটা হচ্ছে দুনিয়াতে সবাই সবকিছু পারে না, দুনিয়াতে সবাইকে সবকিছু দিয়ে হয় না। এটা আমার মেনে নিতে অনেক সময় লাগছিল, কিন্তু আমি একটা সময় মেনে নিয়েছি। আমি কেন প্রোগ্রামিং পারবো না এ নিয়ে আমার দুঃখের শেষ ছিল না। আমি কেন প্রোগ্রামিং ভালোবাসতে পারবো না, আমাকে ভালোবাসতে হবে। ওই ভালোবাসতে হবে বলে কোনো শব্দ নাই দুনিয়াতে, ভালোবাসি অথবা বাসি না, এর মাঝখানে কোনো কিছু নাই। আমি জোর করে ভালোবাসানোর চেষ্টা করে পারি নাই, পরে আর প্রোগ্রামিং ভালোবাসতে পারি নাই। ও যেন তুমি যেটা পারো না, মানে সবাই সবকিছু পারে না, তুমি মেনে নাও। তোমার এক বন্ধু পারে, তুমি পারো না, কিন্তু তুমি এত যে কষ্ট পাচ্ছ, এই খবরটা কখনো নিছো, ওটার পিছনে তোমার বন্ধু কতক্ষণ সময় দেয়, তুমি কতক্ষণ সময় দাও, এটা কম্পেয়ার করলে কিন্তু তোমার ওই কষ্টটা আসবে না। আর একটা জিনিস করবা না বলছি, এটা একটু বলি, আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ছি বা পড়ি, তাদের একটা সমস্যা খুব হয় আর কি, ছোটবেলা থেকে স্কুল কলেজে ফার্স্ট সেকেন্ড হয়ে আসছে, আর ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পর যখন আরামসে ফেল করে যাচ্ছে, তখন আমার আত্মীয় স্বজনের ঘুম নাই, ফেল বাদ দাও, রেজাল্ট খারাপ করতেছি, মনে করো বি পাচ্ছি, সি পাচ্ছি, এই টাইপের আর কি। তখন তারা এমন এমন কথা শোনায়, তখন নিজের কাছে মনে হয় ইস কোন দুঃখে ছোটবেলায় ফার্স্ট সেকেন্ড হতাম। এই ফার্স্ট সেকেন্ডে অনেক সমস্যা, যারা একবার ফার্স্ট সেকেন্ড হয় তারা ছোটবেলায় যখন বড়বেলায় আসে, তখন রেজাল্ট খারাপ করলে সেটা সহজে মেনে নেয় না। তখন তুই বলতে পারবে না আমার লাইফ, আমার পরীক্ষা, আমার যেমন ইচ্ছা তেমন করবো, আমি ইচ্ছা করলে ফেল করবো, ইচ্ছা করলে খারাপ রেজাল্ট করবো, এটা বলা যায় না। তো আমার যখন অনেকগুলো অপশন নিয়ে ভাবি, অনেকগুলো বিষয় নিয়ে ভাবি, কিংবা লাইফে কি পেলাম কি পেলাম না, এই বিষয়গুলো নিয়ে যখন আমি বিশ্লেষণ করি, তখন মনটা খুব বিক্ষিপ্ত হয়, মানে স্বাভাবিকভাবে মনটা খুব বিক্ষিপ্ত হয় এবং ফ্রাস্ট্রেশন কাজ করে, ডিপ্রেশন কাজ করে প্রচুর। তখন আমি মনে মনে অনেকগুলো কথা পড়ি, বা অনেকগুলো বিষয়, বা অনেকগুলো বইয়ের অনেকগুলো লাইন, বা অনেকগুলো ওয়েবসাইট থেকে অনেক কিছু পড়ি। এই কথাটা আমি প্রায় সময় বলি মনে মনে এবং পড়ি, একটু তোমাদেরকে বলে শোনাই। যখন আমার মনে হয় লাইফে কি পেলাম কি পেলাম না, কি হচ্ছে কি হওয়ার কথা ছিল, যখন এগুলো ভাবি, কথা হচ্ছে শ্রীমদ ভগবত গীতার সারাংশ, সার কথাটা একটু শোনো, এটা খুব শান্ত করে দেয় মনটাকে, একদম শান্ত করে দেয়। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। এই কথাগুলো যখন ভাবি, মাথায় কাজ করে, তখন অনেক শান্তি লাগে, অনেক শান্ত হয় মনটা। একটা কথা আছে ল্যাটিনে, আমার সবচেয়ে প্রিয় কথাগুলোর একটা, কিউ সেরা সেরা। কিউ সেরা সেরা কথাটা মানে জানো কেউ? কেউ? তুমি কি ঘুমাচ্ছ? কিউ সেরা সেরা মানে হচ্ছে হোয়াট এভার ওয়াজ ওয়াজ, হোয়াট এভার ইজ ইজ, হোয়াট এভার উইল বি উইল বি। একটা গান শুনো, গানের কথাগুলো খেয়াল করো, এটা অনেক মোটিভেশনাল গানটা, অনেক কষ্ট চলে যায়।